তুমি কি পুনর্জন্মে বিশ্বাস করো? পুনর্জন্ম। আর দিদি যেই বলতো যে ওটা তোমার মামা মামা, ও সমানে বলতো ওটা তো আমি, ওটা তো আমি। একদিন বলছে তুমি জানো না, আমাকে মারলো, আমার হাত কাটলো, আমার পা কাটলো, তারপর আমাকে জলের মধ্যে ফেলে দিল। আর এরকম ভাবেই মারা গেছিল। বিরাট বড় গাছের ডালের সাথে সে নিজেকে হ্যাংড করে নিয়েছে এবং তার বডিটা না বিভৎস অবস্থাতে ছিল। জিভটা পুরো টোটালি বাইরের দিকে ঝুলন্ত অবস্থায় বেরিয়ে চলে এসেছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে বিস্ফোরিতভাবে, এবং একটা কাক এসে চোখটা জিভটাকে খুব নৃশংসভাবে ঠোকরোচ্ছে। নেক্সট বার্থের জন্য এবার অ্যাপিয়ার করে, তখন আমাদের যে গার্জিয়ান এঞ্জেল থাকে বা তাকে বোধহয় একটা অপশন দেওয়া হয় যে তুমি কার কাছে আসতে চাও। তো অনেক সময় রিভেঞ্জ নেওয়ার জন্য যদি কেউ তার চরম শত্রু হয় তার কাছে কিন্তু সোলটা নাকি আসতে চায়। এবার ওর 28th বার্থডে আসছে রবি। তো ওনার এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে কার্সটা, ওদের যে 28 বছরের একটা অভিশাপটা পড়েছে, সেটা কি ওর ওপরেও হবে? আজকে আবারও একটি ভৌতিক পডকাস্ট। আমরা এখন ভৌতিক পডকাস্ট আরও বেশি বেশি করে আনার চেষ্টা করছি একমাত্র আপনাদের জন্য। আজকে আমাদের সাথে যিনি আছেন তাকে হয়তো আপনারা অনেকেই চেনেন, মোটামুটি বলা যায় ভূতের ওয়ার্ল্ডে অনেকটাই ফেমাস, শ্রেয়া সেনগুপ্ত আচার্যা। শ্রেয়াদির সাথে আজকে আমরা একটা বংশ নির্বংশ করার ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা করেছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এর সাথেও আরও ছোট ছোট অনেক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের পডকাস্টে আপনাদের সাথে শ্রেয়াদি এবং ইউটিএস। শ্রেয়াদি, প্রথমবার ইউটিএস এ তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। তোমার মানে আমাদের কমেন্টে এসেছিল তোমার নাম, আচ্ছা, আই এম ব্লেসড। শ্রেয়াদিকে নিয়ে আসো, শ্রেয়াদিকে নিয়ে আসো। থ্যাংক ইউ। ফাইনালি তুমি টাইম দিলে, তুমি থাকো ওই দূরে এসছো। মানে আমার মেন প্রবলেমটা হচ্ছে আই লাভ টু ওয়ার্ক, বাট আমার সময়ের বড্ড অভাব। আর তার মধ্যে যারা মানে তোর ফ্যান বেসে অনেকেই এমন আছে যারা আমার লাইফস্টাইলটা খুব ভালো করেই জানে। দুটো পুচকুকে নিয়ে আমি পুরো একদম লিটারালি খুব এঙ্গেজ থাকি সারাটা দিন, তো সেই জন্য সময় ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। বাট আজকে বেশ তোর ডাকে আমি আর সারাটা না দিয়ে পারলাম না, ভাবলাম একবার চলেই আসি। একদম। আমরা সাধারণত ভূতের যেদিন গল্প করি তার মধ্যে একটু চেষ্টা করি যে মানুষকে একটু নলেজ যদি যাওয়া যায়। মানে সাধারণত ভূতের গল্প, আমি বসে রয়েছি ভূতের গল্প শুনছি, ওটাই মানে আমি ওটা করি না। তো সেক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, তুমি কি পুনর্জন্মে বিশ্বাস করো? পুনর্জন্ম যারা আমাকে চেনে তারা খুব ভালো করে জানে যে রিইনকার্নেশন ইজ ওয়ান অফ মাই ফেভারিট টপিক। আমি ভীষণভাবে বিশ্বাস করি বা না করি তো আলাদা কথা, বাট এটা নিয়ে প্রচুর রিসার্চ স্টাডি করেছি এবং সেটা নিয়ে প্রচুর গল্প আমি শেয়ারও করেছি। তো কোথাও গিয়ে বাই মাইন্ড একটু হলেও বিশ্বাস তো করি, আমি ডেফিনেটলি করি। তুই বিশ্বাস করিস? আমি করি বলেই তোমাকে জিজ্ঞেস করলাম। তুমি কি রিসার্চ করেছো, মানে কি পেয়েছো? কি রিসার্চ করেছি বলতে, ধর পুনর্জন্ম নিয়ে তুই যদি সার্চ মারিস তাহলে রিইনকার্নেশনের প্রচুর স্টাডি ওয়ার্ক তোরা পেয়ে যাবি, নেটে অ্যাভেলেবেল। তো আমার ক্লোজ সার্কেলে দেখা একদম নিজের ঘরের দুজন মানুষের কথা তোকে আমি একটু এক্সাম্পলিফাই করতে পারি। একজন আছেন, আমার এক দিদি আছে, সেই দিদির ছেলে, সে যখন ছোটবেলায় কথা বলা প্রথম শেখে, প্রথম ওদের ঘরে একটা ছবি টাঙানো ছিল। আর দিদির যে মামাতো দাদা, মানে বড় এক দাদা ছিলেন, কাজিন ব্রাদার, তো সেই দাদা বহুকাল আগে উনি মারা গেছেন। তো একদিন দিদি খাওয়াতে হঠাৎ করে বাচ্চাটা তাকে প্রশ্ন করছে, মাম্মা ওটাকে। তো তখন দিদি বলছে ওটা তোমার একটা বড় মামা, এরকম বলেছে। না, ওটা তো আমি। এটা ছিল স্টার্ট। ওকে, তো আস্তে আস্তে বাচ্চাটারও অনেক কথা বলতে শুরু করে। অ্যাকচুয়ালি দিদির ওই দাদা ওনাকে মার্ডার করা হয়েছিল, ঠিক আছে? উনি মার্ডার হয়েছিলেন কিছু পলিটিক্যাল ইস্যুর কারণে। এবং বাচ্চাটা যত বড় হতে থাকে, বড় মানে খুব বড় না, জানিস তো, বছর 5-এর পর সে আর কিছু অতটা বলতে পারতো না। আস্তে আস্তে বোধহয় ওর মেমোরিটা চলে গেছিলো, ভুলে যায়। কিন্তু মোটামুটি ছোটোবেলার দিকটা ও অনেক কথা বলতে পেরেছিল। ওকে মার্ডারটা যেভাবে করা হয়েছিল সেটাও ও ডেসক্রাইব করেছিল। ধর একদিন আমার দিদি খাওয়াচ্ছে ওকে আবারও, তো ও যখনই ওইদিকে দেখতো সঙ্গে সঙ্গে এটা বলতো, ওটাকে। আর দিদি যেই বলতো যে ওটা তোমার মামা, ও সমানে বলতো ওটা তো আমি, এরকম বলতো। একদিন বলছে তুমি জানো না, আমাকে মারলো, আমার হাত কাটলো, আমার পা কাটলো, তারপর আমাকে জলের মধ্যে ফেলে দিল।
আর এরকমভাবেই মারা গেছিল। আচ্ছা। দিদি পুরো স্টার্নড যে আমি এত ছোট বাচ্চাকে তো ডেফিনেটলি অত বছর আগে একজন মানুষ মারা গেছে, তার কিভাবে মৃত্যুটা ঘটেছে সেটা তো সে ডিসক্রাইব করেনি। কিন্তু পরবর্তীতে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে ফ্যামিলির মধ্যে। অনেকেই বলেছে তোমরা হয়তো কখনো আলোচনা করছিলে সেটাও শুনেছে, বা হয়তো তোমরা সঠিক সময় সেটা আলোচনা করনি, ওর সামনে কেন এসব বলেছো ইত্যাদি। বাট আলটিমেটলি কিন্তু ও কোনোদিনই এটা শোনেনি। এবং সবথেকে বড় কথা, ও যদি শুনেও থাকতো, ও কেন ফটোটাকে ইন্ডিকেট করে? ওকে ফটোটা দেখিয়ে তো আর গল্পটা করেনি। ধরো কেউ নর্মাল গল্প করেছে ঘরের মধ্যে, কিন্তু সে তো নিশ্চয়ই ছবি নিয়ে বসে বসে গল্প করেনি, কিছু তো কানেকশন ছিল। এবং এত ডিটেলিং একটা বাচ্চা কী করে করতে পারে? ওরা হয়তো মৃত্যু ঘটেছে, মার্ডার হয়েছে, এটাও যদি ধর ডিসকাশন হচ্ছে, বাট সে তো আর একদম কিভাবে কোথায় কোথায় কোপ মেরেছে তারপর আমাকে জলে ফেলে দিল, মানে কত ক্যাজুয়ালি বাচ্চাটা বলছে। তো এই একটা ঘটনা তোকে আমি এক্সাম্পলিফাই করলাম। আরেকটা ঘটনা, সেটা আমি কিছুদিন আগে চ্যানেলে শেয়ারও করেছি, যে আমার এক পরিচিতা আছেন, উনি লীনা দত্তা বলে। তো তার বাড়িতে একটা হাউস হোল্ড হেল্প আছে, তার মেয়ে। হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি ইউপি থেকে বিলং করে, কিন্তু পরবর্তীতে ইউপি থেকে ওরা দিল্লিতে মানে পালিয়ে এসেছে বাচ্চাটাকে নিয়ে। যখন ও খুব ছোট ছিল তখন ওর মা ওকে নিয়ে চলে এসেছিল। কেন চলে এসেছিল? কারণ এই মেয়েটিকে তার আগের জন্মের বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই নিতে চলে এসেছিল। হ্যাঁ, মেয়েটা যখন তোর ওরও যখন ছোট থেকে কথা বলতে শেখে, ধর তোকে কেউ বকছে, মানে বাচ্চাদেরকে তো আমরা বাড়িতে কোনো অন্যায় করলে টুকটাক বকি, आप मुझे डांट रहे हो ना, मैं अपनी बंटी के पास चली जाऊंगी, आप मुझे डांट रहे हो ना, मैं अपनी बंटी के पास चली जाऊंगी। तो একদিন ওর মা ওকে বলছে, আচ্ছা বেটা बंटी कौन है, ये बंटी कौन है? তখন বলছে হয়তো যে बंटी बंटी मेरा पति है, मेरा पति है। আর এই অ্যাকশনে ও কিন্তু সবার সাথে কথা বলতো। এবার যার জন্য গ্রামের দিকে ছোট জায়গা, তো আস্তে আস্তে ব্যাপারটা আর কি ছড়িয়ে পড়ে। রিউমারটা যখন অনেকটা গ্রামে গ্রামে ছড়িয়ে গেছিলো, পাশে দুটো গ্রামের পর থেকে একদিন সত্যি লোকজন চলে আসে ওদের বাড়িতে। আচ্ছা। এটা নিয়ে বড় বড় নিউজ পেপারেও তারা কভার করেছে এই ঘটনাটাকে। এবং যখনই ওদেরকে দেখেছে, সে মানে সেই মুখ ঢাকা, এরকম লজ্জাতে মুখ ঢেকে নেওয়া, যে ইয়ে তো মেরে শ্বশুর হ্যাঁ, ইয়ে তো মেরে শাশ হ্যাঁ, এরকম বলতো। তো ও রেকগনাইজও করতে পেরেছিল। আর ওর শ্বশুরমশাই যখন ওকে জিজ্ঞাসা করে যে বেটা আপ হামে জানতে হো, তো ও ডাইরেক্ট উত্তর করে, কিউ পাপা আপকো ইয়াদ নেই, মে তো আপকি পুনম হুঁ। ওটাও বলেছিল। ওর এই জন্মের নাম হচ্ছে সোনি, বাট আগের জন্মে হয়তো ও পুনম ছিল, আই ডোন্ট নো, বাট ও কিন্তু উত্তরটা এটাই দিয়েছিল, পাপা আপকো ইয়াদ নেই মে পুনম হু। তো তখন ওরা একদম বিশ্বাস করে যে তার মানে এটা হয়তো আমাদের পুনম ফিরে এসেছে। এবার যার বাড়িতেও জন্ম নিয়েছে নেক্সট টাইম, তারা হচ্ছে বিলো পভার্টি লেভেলে। এবার যার জন্য তাদের পক্ষে ওকে ভালো আপব্রিঙ্গিং দেওয়াটা ইজ নট পসিবল। কিন্তু ওরা ভীষণ একটা রহিস ফ্যামিলি থেকে বিলং করে, ওর আগের জন্মে। তো তারা যখন রিয়েলাইজ করেছে যে আমাদের মেয়ে ফিরে এসেছে, তারা এবার প্রেশার ক্রিয়েট করতে থাকে যে আমরা ওকে নিয়ে যাব। কিন্তু খুব স্বাভাবিকভাবেই কোনো মা তো সেটা করবে না, না, সে যেরকমই আপব্রিঙ্গিং দিতে পারুক না কেন, বাচ্চাকে সে ছাড়বে না। সেই জন্য রাতের অন্ধকারে ওকে নিয়ে পালিয়ে চলে এসেছিল ওই দিদি। তো এরকম কিছু ঘটনা আমি একদম নিজের সার্কেলের মধ্যে ঘটতে দেখেছি, খুব নোন পার্সনদের কাছ থেকে ডিটেলে শুনেছি। তো যার জন্য গ্রাজুয়ালি আমার একটা বিশ্বাস জন্মেছে যে অবশ্যই পুনর্জন্ম বোধহয় কোথাও আছে। না, দেশ স্বাধীনের সময় একটা ঘটনা ঘটেছিল, সাবিত্রী দেবী সামথিং নাম, মেবি সাবিত্রী দেবীর ইনসিডেন্টটা প্রচন্ড পপুলার একটা ইনসিডেন্ট, রাইট? এটা গান্ধীজিও দেখতে গেছিলেন। হ্যাঁ, গান্ধীজিও দেখতে গেছিলেন। ওটা তো তুই নেটে দেখবি, পুরো ডিটেলসেই দেওয়া আছে। ইভেন তুই জানিস কি বা বিশ্বাস করবি কিনা জানি না, জানিস কেউ ধর একজন মারা গেছে, তারপরে একটা বাচ্চার জন্ম হয়েছে, বাচ্চাটা পরবর্তীতে যখন কথা বলতে শিখেছে তার সম্পর্কে বলছে, দ্যাট ইজ রিইনকার্নেশন। তো এরকমও হয়, ধর বাচ্চাটা জন্ম হয়ে গেছে, তার 2 মাস বা 3 মাস পর কেউ মারা গেছে, বাচ্চাটা যখন কথা বলতে শুরু করেছে, সে কিন্তু কমপ্লিটলি নিজেকে প্রিটেন্ড করছে লাইক হি ইজ আর হার। এটাও কিন্তু হয়। এটাকে কি বলে জানিস তো? এটা দুটো কন্ডিশনে হতে পারে অনেক সময়। ধর কোনো মানে একটা বাচ্চা, সেই বাচ্চাটা বর্ন হয়ে গেছে, তার জন্ম হয়ে গেছে, ঠিক আছে, তারপরে মারা গেছে এমন একজনের একদম ডিটেলসে তাকে দেখিয়ে বলবে এটা আমি, বা তার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটাকে রিপিট করে। এরকম আমার একজন পরিচিতি আছে, তার জেঠিমা সম্পর্কে, মেয়েটির জেঠিমা মারা যায় তার বাচ্চাটা হওয়ার 2 সপ্তাহ পর, বা এরকম 2-3 সপ্তাহ পর মারা গেছিলো। সেই বাচ্চাটা বড় হওয়ার পর জেঠুর ঘরে গিয়ে জেঠিমা শাড়িগুলো গয়নাগুলো নিয়ে বলছে, এটা তো আমার গয়না, এটা তো আমার শাড়ি, এটা তো আমার, ওটা দাও।
জেঠুর সাথে ওর ভীষণ ভালো টার্মস, মানে যত না নিজের দাদু দিদাকে ভালোবাসে তত বেশি জেঠুদেরকে ভালোবাসে। তো এইগুলোকে বলে হচ্ছে তোমার পোস্ট ন্যাটাল রিইনকার্নেশন। আচ্ছা, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট রিইনকার্নেশন বলি এগুলোকে আমরা, পোস্ট ন্যাটাল রিপ্লেসমেন্ট রিইনকার্নেশন। এটা অনেক ক্ষেত্রে এমনও হতে পারে, ধর একজনের প্রেগনেন্সি চলাকালীন কেউ মারা গেছে, তার মানে সে যখন কনসিভ করে গেছে একটা বেবি তখন অলরেডি ডেভেলপ করে গেছে তার উম্বের মধ্যে, তারপরে গিয়ে ধর কেউ মারা গেছে, কিন্তু সে যখন বড় হলো তখন যে মানুষটা মারা গেছে ওর প্রেগনেন্সি চলাকালীন হয়তো তার মতো বিহেভ করছে। এটাকে বলা হয় প্রিন্যাটাল রিপ্লেসমেন্ট রিইনকার্নেশন। ওকে, এই ধরনের জিনিসগুলোকে আমরা কিছুটা লং টার্ম পজিশনের সাথেও কম্পেয়ার করতে পারি, বা অনেকে একটা স্কুল অফ থট আছে এরকম যে এটাকে ধরা যেতে পারে পরকায়া প্রবেশ বলে এটাকে। তুই হয়তো এই টার্মটা দিয়ে ফাইন্ড করলে এটা নিয়ে প্রচুর রিসার্চ ওয়ার্ক পেয়ে যাবি, পরকায়া প্রবেশ। তো পরকায়া প্রবেশে এটা হয়ে থাকে যে প্রিন্যাটাল বা পোস্ট ন্যাটাল রিপ্লেসমেন্ট রিইনকার্নেশন। সেক্ষেত্রে বাচ্চাটি তার মানে মায়ের উম্বে চলে আসার পর বা ইভেন আফটার বার্থও মারা গেছে এরকম কোনো মানুষকেও কিন্তু পোর্ট্রে করতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো জানা ছিল না, শুধু আমরা পুনর্জন্ম নিয়ে জেনেছি। অনেকের কনসেপ্ট হচ্ছে জাস্ট পুনর্জন্ম মানে কি কেউ মারা গেছে পরে আগের কথা বলছে। তবে বিশ্বাস করি, কারণ আমি নিজে প্রচুর পাস্ট লাইফ সেশন থেরাপি যেগুলো হয় সেরকম প্রচুর সেশনস আমি অ্যাটেন্ড করেছি, আমি দেখেছি মানুষকে কথা বলতে শুনেছি, তাদের প্রবলেম সর্ট আউট হতে দেখেছি। তো কাজেই আমার একদম অবিশ্বাস নেই বিষয়টার উপরে। যেমন আমি একটা কেস স্টাডি করছিলাম যেখানে আমার মানে পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি বলে এটাকে। তো এই পাস্ট লাইফ থেরাপি করার জন্য তো একজন ভদ্রমহিলা তার হাজব্যান্ডকে নিয়ে এসেছে। তার বক্তব্য কি না, আমার হাজব্যান্ড তার বাবাকে একদম পছন্দ করে না, ভালোবাসে না। কিন্তু কেন ভালোবাসে না, মানে বাবাকে তো সবাই ভালোবাসে, তাহলে ও কেন ভালোবাসে না? তো এর মেন কারণটা হচ্ছে যে পরে ছোটোবেলা থেকে ও একদম বাবা তাকে ভীষণ রকম কেয়ার করছে, প্যাম্পার করছে, কিন্তু সে বাবার প্রতি সেই ফিডব্যাকটা দিতে পারছে না। যখন পাস্ট লাইফ করা হলো দেখা গেল ওর বাবা, সে হচ্ছে ওর প্রিভিয়াস যে জন্মটা ছিল সেখানে মার্ডারার, ওকে মার্ডার করেছিল। তো দেখ, এটা একটা বিলিফ আছে, সেটা কেউ মানুক বা না মানুক, যে অনেক সময় কি হয় আমরা যখন আমাদের সোল নেক্সট বার্থের জন্য এবার অ্যাপিয়ার করে তখন আমাদের যে গার্জিয়ান এঞ্জেল থাকে বা তাকে বোধহয় একটা অপশন দেওয়া হয় যে তুমি কার কাছে আসতে চাও। তো অনেক সময় রিভেঞ্জ নেওয়ার জন্য যদি কেউ তার চরম শত্রু হয় তার কাছে কিন্তু সোলটা নাকি আসতে চায়। তো ও তোকে একবার কুপিয়ে মার্ডারটা করে দিয়েছিল, কিন্তু দেখ সারা জীবন বাবাকে এত অবমাননা, এত অপমান, সারা জীবন বাবার প্রতি এত মানে অবহেলা, একটা হয় না, মানে এটা তো একটা সারা জীবনের কষ্ট। মেয়ে হোক ছেলে হোক তাকে তো কিছু করতে পারে না, বাবাকে কোনোদিন বাবার সাথে ভালো করে কথা বলেনি। তাহলে উনি কি করলেন, উনি যে মার্ডারটা করেছিলেন ওনার নিজের কর্মার রিটার্নটাই উনি পাচ্ছেন, কোথাও গিয়ে উনি কর্মফলটাকেই ভোগ করছেন। কিন্তু মানে ও তো একবার কুপিয়ে মেরে দিয়ে খালাস হয়ে গেছিলো, কিন্তু এই ক্ষেত্রে কি হলো, ওকে একটা লং টার্ম সাফারিংসের মধ্যে থাকতে হচ্ছে, ওকে প্রত্যেক দিন সেই যন্ত্রণাটা ভোগ করতে হচ্ছে। তার মানে ওর সোলটা এই চয়েসটা নিয়েই ছিল হচ্ছে রিভেঞ্জ নেওয়ার জন্য, যে আমি রিভেঞ্জ নিতে আসবো এর কাছে। গট ইট? সো পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপির জন্য আমরা সবসময় ডিসকারেজ করি মানুষকে, কারণ আমরা হয় কি এমনিতেই ওর রিলেশনটা খারাপ ছিল বাবার সাথে, ও যখন এটা জানতে পারলো ও তারপর বাড়ি ছেড়ে ছুড়ে চলে গেল, ওর আরও তখন কী হলো বাবার সাথে তিক্ততাটা বেড়ে গেল। তো পাস্ট লাইফ করলে আমরা অনেক সময় এমনও অনেক থটসগুলো জানতে পারি বা এমন অনেক কথা উঠে আসে, ঠিক আছে, যেগুলো কিন্তু আমাদের সম্পর্কে আরও তিক্ততা তৈরি করে। তো ইটস বেটার নট টু গেট ইনটু দিস। আমার ওপিনিয়ন এটা, যে কোনো প্রয়োজন তো নেই এগুলো নিয়ে নাড়াঘাটা করার, তো ইটস বেটার নট টু। এবার আমি একটা জিনিস জানতে চাই যেটা আমার খুব ইন্টারেস্ট লাগছে, এই প্রসেসটা কিভাবে হয়? না, এই প্রসিডিউর নিয়ে আমি কথা বলবো না, এই প্রসিডিউরটা নিয়ে কিছু কথা বলবো না, কারণ এগুলো এখন সবার কাছে একটা প্রফেশনাল জায়গায় চলে গেছে। হ্যাঁ, তো কখনো যদি ইন্টারেস্ট থাকে আমাকে বলতে পারিস, উই ক্যান হ্যাভ আ সেশন যেখানে তুই তোর ভিউয়ার প্যানেল থেকে কাউকে নিয়ে আসলি, মানে র্যান্ডম কাউকে নিয়ে এলি, কেননা না হলে মানে এখানে অনেক ট্রাস্ট ইস্যুস হয়ে যায়, ঠিক আছে, সবাই বলবে তুই একটা স্ক্রিপ্ট করে এটা করছিস। তো সেই জন্য তোর ভিউয়ার প্যানেল থেকে যদি কেউ আসতে ইন্টারেস্টেড হয় তাকে ধর তুই নিয়ে আসলি এবং সেখানে আমরা প্রেজেন্ট থাকলাম, ইনস্ট্যান্টলি তার প্রবলেম বা তার ইস্যুসটা আগে জানতে হবে যে কোন ইস্যুর জন্য সে সাফার করছে। মানে অনেক সময় না অনেকে জলে ভয় পায়, কেউ কেউ আছে খুব অ্যানিমালসে ভয় পায়, তো এরকম সাধারণ জিনিসগুলোর জন্য পাস্ট লাইফ করে দেখা যেতে পারে, খুব স্বাভাবিক জিনিসই বেরোবে, তাতে হয়তো দেখা যাবে সে জলে ডুবে মারা গেছিলো বা কিছু, সেই জন্য তার এত একটা ফোবিয়া রয়েছে, লাইক দিস।
তো আচ্ছা। সেটা মানে সাবজেক্ট টু ডিসকাশন, মানে ওটা এইভাবে হবে না। তাহলে কি আমরা একটা বন্ড সই করে নিই নাকি, নেক্সট পডকাস্ট আমরা এটা নিয়ে করবো? না 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 নট নাও, কখনো, কেন আমার সময়ের বললাম বড্ড অভাব, যদি কখনো আবার পসিবল না না হয় অবশ্যই, হ্যাঁ। সেক্ষেত্রে একজনেও হবে না, সেক্ষেত্রে আমাদেরও হেল্পিং হ্যান্ড লাগবে, তো উই অল নিড টুগেদার। তো তারপরে ওনাকে নিয়ে এসে আমরা করতে পারি কাজটা, এবং তার জন্য আমার Exactly. স্পেসও লাগবে অনেক, এরকম ব্যাপার তো আছে, প্রসিডিওর আছে। আচ্ছা। সেটা মানে মানে অনেক মেডিটেশন প্রসিডিওর আছে, তারপর তোমার সেখানে হেপনোটাইজ করার ব্যাপার থাকে, তো এগুলো যারা করতে পারে তারা ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু ঘটনার দিকে আসি যেটা তুমি বলছিলে। আচ্ছা, তো পুনর্জন্ম সম্পর্কে তো অনেক ছোট 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 ইনসিডেন্টস আমি শেয়ার করলাম। তো বড় গল্প হিসেবে তাহলে আজকে আমি আমার চয়েস ওয়াইজ একটা গল্প বলি। হ্যাঁ, তো ভূতের গল্প তো তোরা নানান রকমের শুনেই থাকিস, অ্যান্ড ভূতের গল্প নিশ্চয়ই তোর প্ল্যাটফর্মে অনেকে এসছে, অনেক রকমের বাড়িতে এই হচ্ছে ওই হচ্ছে, এই ধরনের ঘটনা তো ঘটতেই থাকে। আমি আজকে আমার এক গুণীন বন্ধুর গল্প বলবো, ঠিক আছে? তো সেই বন্ধুর কাছে একটা রিসেন্ট কেস এসেছিল, তো সেই কেসটা স্টাডিটা আমি বলি, তাহলে সেটা একটু ইন্টারেস্টিং হবে, দর্শকদের জন্য কিছু নতুন হবে। যদিও আমি কিন্তু গল্পগুলো সিলেক্ট করেছি আমার দর্শকদের চয়েস ওয়াইজ, কারণ আমি তোর এখানে আসার আগে একদিন বলেছিলাম আমার লাইভে যে এরকম আমি আসছি এই চ্যানেলে, তো সেক্ষেত্রে তোমরা কোন গল্পটা আর একবার রিপিট শুনতে পছন্দ করবে। তো সেখানে সবাই একটা ভোটিংয়ের মতন ব্যাপার হয়, তো অনেকেই আমাকে এই গল্পটা আর একবার রিপিট করার জন্য রেকমেন্ড করে, তো সেই জন্যও বলা। প্লাস তোর চ্যানেলে তো যারা নতুন আমাকে শুনবে তারা তো শুনবেই, তাদেরও ভীষণ একটা ইন্টারেস্টিং পার্ট হবে এটা। আচ্ছা, তো এই ঘটনাটা গুণিনে বিশ্বাস করিস? প্রথম কথা বলতো, এই গুণিন, অ্যাস্ট্রোলজার, এগুলো সম্পর্কে তোর ওপিনিয়নটা কি? আমি প্রত্যেকটা পডকাস্টে, যে কোনো অ্যাস্ট্রোলজির পডকাস্টে আমি বলি যে এটা একটা আমার মনে হয় যে রাস্তা। আমি হাত দেখালাম বা আমার চার্ট দেখালাম কাউকে, একটা রাস্তা বলে দিল, একটা আমি রাস্তায় চলছিলাম যেটা হয়তো খুব পাথর ছিল বা খুব খারাপ রাস্তা ছিল, ওরা একটা রাস্তা বলে দিল এটাই যাও, এটা স্মুথ আছে, তো আমি সেই অনুযায়ী। তা বলে এটা নয় যে আমাকে পাথর পড়তে বললো বা এই পড়তে তোমার এই আছে ওই আছে, ওতে আমি বিশ্বাস করি না। ওকে, সো ইন দ্যাট কেস আমি একটা ডিসক্লেমার দিয়ে স্টার্ট করছি স্টোরিটা। যদিও আমি গুণিনের গল্প বলছি, কিন্তু আমি একদম এই বাবাজি মাতাজিতে কোনো বিশ্বাস রাখি না, এবং সবাইকে আমি এনকারেজ করবো যে আমাদের টিম মানে ইউটিউবে আমরা যতজন এইরকম ভূতের গল্প বলি, আমরা কিন্তু কেউ সুপারস্টিশিয়াস কোনো বিলিফকে এনকারেজ করি না। সো গল্পটাকে গল্প এন্টারটেনমেন্টের মতো করেই আমরা নেব, নাথিং সিরিয়াস। বাচ্চা পড়াশোনা করছে না বলে আমরা চললাম মাতাজির কাছে একটা আংটি পরাতে, বা আজকে আমার বিয়ে হচ্ছে না চললাম আমি অ্যাস্ট্রোলজারের কাছে, এইসব ননসেন্স আমি একেবারেই এগুলোর মধ্যে সবাইকে এনকারেজ করি যে নট টু গেট ইনটু দিস, ঠিক আছে? এগুলোকে আমার মনে হয় যে সময় এবং পয়সার অপচয়। কিন্তু এই গুণিন আমার ইনসিডেন্টলি খুব ভালো বন্ধু, সে রাগ করে না, সে জানে আমার ওপিনিয়নটা, তো আমি এগুলো ফ্রিলি বলে দিই। ওকে, তো একটা গুণিন বলতে মজার কথা মনে পড়লো যে এখন তো ধর অ্যাস্ট্রোলজার, গুণিন, এইসব কনসেপ্টসগুলো প্রায় মানে কি বলবো লুপ্তপ্রায় যেটাকে বলি আমরা। এখন তো গুণিন, অ্যাস্ট্রোলজার লুপ্তপ্রায় হয়ে গেছে, কিন্তু একটা সময় কিন্তু এদের একটা বেশ সমাজে প্রাধান্য ছিল। মানুষ কিন্তু কোনো একটা অসুবিধা হলে বা রোগ ভোগ কিছু একটা হলে আগে ডক্টরস বা এরকম কারো কাছে না গিয়ে তারা কী করতো, এই গুণিনদের কাছে দৌড়তো। তো একটা মজার ঘটনা আছে, এটা সম্ভবত ওয়েস্ট বেঙ্গলে বগুয়া বলে কোনো একটা গ্রাম আছে, এক্স্যাক্টলি কোথায় আমি জানি না। সেই বগুয়া গ্রামে আমি শুনেছিলাম বহুকাল আগে এমন একজন গুণিন ছিলেন, তিনি নাকি একটা ভূত পুষতেন বা একটা জিন পুষতেন, জানিস তো। এবং তাদের নিয়ম ছিল যে ওই গ্রামে যদি কারোর নতুন বিয়ে হচ্ছে, তাহলে নতুন বরবউকে একবার তার দরবারে এনে দেখা করিয়ে তারপরে নিয়ে যেতে হবে। তো ওই গ্রামের মোড়লের যখন বিয়ে হয়, তিনি একদমই ওনাকে অতটা গুরুত্ব দিতেন না, এবং একদমই এসব পছন্দ করতেন না যে ধর ও বেটা গুণিন, ওকে আবার আমি কি মাথায় তুলবো। ওকে নিমন্ত্রণও করেনি, এবং ওর দরবারে বলেছে আমার ছেলে মেয়ে দাঁড়াবে না, আমার ছেলের বউ চলে আসবে বাড়িতে। তো যখন পালকি করে ওরা ওর বাড়িটা ক্রস করে চলে গেছে, ওরা দাঁড়ায়নি। এবার যখন ওরা পালকি নামিয়েছে, পর্দা সরিয়ে দেখছে ভেতরে বরবউ কেউই নেই, বরবউ উধাও, অথচ মাঝখানে কোথাও দাঁড়ায়নি, কিচ্ছু হয়নি। তাহলে এটা কি করে হলো? তো তখন সেই আবার সবাই মিলে দৌড়েছে গুণিনের কাছে যে এরকম বরবউ মিসিং, কোথায় গেল? আপনার বাড়িতে আসার আগে পর্যন্ত আমরা একবার থামিয়েছিলাম মাঝ রাস্তাতে, ওরা একটু জল টল খেয়েছে, তো তখনও তো বরবউ দিব্যি বসেছিল, তারপরে উঠলো, তারপরে বাড়ি এসে বরবউ নেই, কোথায় গেল? গ্রামের সবাই বলছে আপনাদের বারবার বলেছিলাম যে ওকে কিন্তু একবার পেন নাম না ঠুকে আসবেন না, ও কিন্তু ভীষণ ভয়ঙ্কর। তো সবাই যেরকম কথা বলছে,
তো উনি তখন খুব হাসছেন, হাসতে হাসতে বলছেন যা যা ওরা ওখানেই আছে, ওরা ওখানেই বসে আছে। বলছে কোথায়? পালকির মধ্যে তো কেউ নেই। বলছে দেখ না, ওরা ওখানেই বসে আছে, দেখতে পাচ্ছিস দুটো পিঁপড়ে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তখন ওরা খুঁজে খুঁজে দেখছে সত্যি সত্যি দুটো এরকম ওই কালো যে পিঁপড়েগুলো হয় ওরকম একটু বড় বড় কালো পিঁপড়ে। বলছে ওই দুটোই হচ্ছে তোর ছেলের আর ছেলের বউ। বলছে তাহলে এরকম রূপ পরিবর্তন? বলে আগে বল পেন নাম ঠোক আমার ভূত রাজাকে, ওর কাছে ক্ষমা প্রার্থী হ, তাহলে আবার দেখবি তোর ছেলে আর ছেলের বউ চলে এসেছে। আমরা একটু মজা করছিলাম। তো এইরকম ভয়ঙ্কর মজাও আগেকার দিনের খুনিরা আর কি করতে পারতেন। হ্যাঁ, তো এটা আমরা পরবর্তীতে যখন ব্যাখ্যা করে বলে যে এইগুলো কাইন্ড অফ হিপনোটিজম, বা ধরে নে এইগুলো পিসিস সরকারও করতে পারতো। এরকম লন্ডনেও নাকি ঘটেছে যে সবাইকে যে টাইম বলছে উনি 15 মিনিট বা 20 মিনিট লেট করে এসেও সবাই কিন্তু দেখতে পাচ্ছে উনি রাইট টাইমে ঢুকেছেন। তো এটাও কাইন্ড অফ ওরকমই হ্যালোজিনেশন কিছু একটা ক্রিয়েটেড, যে সবাই ওকে তো আর পিঁপড়ে বানিয়ে দিতে পারবে না, কিন্তু সবাই দেখছে, উনি বলছেন যে ওটা পিঁপড়ে হয়ে গেছে, তো সবাই দেখছে ওটা পিঁপড়ে হয়ে গেছে। এটা একটা হ্যালোজিনেট করা মানুষকে। তো এই পাওয়ারগুলো কিন্তু আগেকার দিনের গুণিনদের ভীষণভাবে ছিল। তো এখন আমি জানি না সেরকম অথেন্টিক গুণিন আর কতজন আছেন। যাই হোক, তো আজকে যে গল্পটা বলবো সেই গল্পটাতে ঢোকা যাক। একটা পারিবারিক ঘটনা। তো কি করে এই কেসটা আমার বন্ধুর কাছে এসছিল সেটাতে পরে আসছি, আগে আমি পরিবারটার বর্ণনাটা দিই। পরিবারে একজন দাদু আছেন, দাদুর নাম হচ্ছে চণ্ডীদাস, তার ওয়াইফ হচ্ছেন মায়া দাস। চণ্ডীদাস আর মায়া দাসের 4 ছেলে মেয়ে, 1 ছেলে 3 মেয়ে। বড় মেয়ে হচ্ছে দুলুদি, দ্বিতীয় হচ্ছেন রীনাদি, আর তৃতীয় হচ্ছেন কাজলিদি। দুলু, রীনা, কাজলি, আর একদম ছোট ছেলে হচ্ছে রানা। এদের 4 ছেলে মেয়ে। এবং পরবর্তীতে রানাদার বিয়ে হয় হচ্ছে শিখা বলে একজন মহিলার সাথে। রানার ওয়াইফ হচ্ছেন শিখা, এবং শিখাদি আর রাজাদার অফস্প্রিং হচ্ছে রবি। ওকে, সো এই হচ্ছে ওদের ফ্যামিলি স্ট্রাকচার। নাও রবির এই বছরে 18th অফ ফেব্রুয়ারিতে দেখবি বিয়ের ডেট ছিল, এই 24। আচ্ছা, হ্যাঁ, তো ঠিক 18th অফ ফেব্রুয়ারির আগের দিন 17th অফ ফেব্রুয়ারিতে জাস্ট ওর বার্থডে ছিল, ওর 28th বার্থডে ছিল। 28তম জন্মদিনটা ছিল হচ্ছে রবির 17th অফ ফেব্রুয়ারি, আর 18th অফ ফেব্রুয়ারি ওর বিয়ের ডেট ফাইনালাইজড হয়েছিল। ওকে, তো ওকে ফেব্রুয়ারি মাসের ঠিক 1 মাস আগে, জানুয়ারি, মিড অফ জানুয়ারির দিকে আমার এই বন্ধুর কাছে শিখাদি নিয়ে আসেন, বা মানে ছেলেকে নিয়ে মা আসেন আর কি। এবং ওনাদের অ্যাপ্রোচটা হচ্ছে যে আপনি ওকে একটা প্রোটেকশন দিয়ে দিন। তো আমার বন্ধু বলছে যে ও তো সুস্থ সবল আছে, ওকে কিসের প্রোটেকশন দেবো, আর কেনই বা আপনি এত ভয় পাচ্ছেন কেন? তো তখন শিখাদি বলেন যে না, আমাদের একটা ভীষণ বড় ফ্যামিলি হিস্ট্রি আছে, যেটা দুর্বিষহ একটা হিস্ট্রি। তো সেটা আপনি চাইলে আমি এক্সপ্লেন করছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার ছেলের সামনে কোনো বিপদ আসন্ন, এবং সেই বিপদটা আমাকে কাটাতে হবে। তো 28তম বার্থডেটা নিয়ে আমি ভীষণ প্যানিকড, এবং আমি চাই আপনি ওকে কোনো একটা প্রোটেকশন দিয়ে দিন। তো ও তো প্রথমে বুঝতে পারছে না, ও বলছে আপনি বসুন, আপনি আমাকে ডিটেলসে বলুন ম্যাটারটা কী। তখন উনি এবার আস্তে আস্তে বলতে শুরু করেন যে চণ্ডীদাসবাবু এবং মায়াদেবী এনারা হচ্ছেন বিলং করেন ঝাড়খণ্ড থেকে অ্যাকচুয়ালি। তো ঝাড়খণ্ডে ওনাদের একটা বিরাট বড় জমি জমাওয়ালা একটা বাড়ি, যেরকম আগেকার দিনে হতো না, জঙ্গল আছে বাড়ির একটা পোর্শনে, পুকুর আছে, তারপর সামনে একটু বাগান করা রয়েছে, মাঝখানে বিল্ডিংটা, একটা বিরাট বড় বাড়ি। তো দুলুদি, ওদের বাড়িতে সবথেকে বড় মেয়ে ছিল দুলুদি, কিন্তু উনি বড় হলেও কি হবে, উনি এতটাই একটু ক্যারিয়ারিস্টিক মাইন্ডেড ছিলেন যে ভীষণ পড়াশোনা করতে ভালোবাসতেন, এবং ওনার ওই রকম একটা প্রত্যন্ত জায়গাতে থেকেও, ঝাড়খণ্ডের কিন্তু একটা গ্রামের দিকে বাড়ি, কিন্তু পড়াশোনার প্রতি একটা তীব্র ন্যাক ছিল, এবং উনি বিভিন্ন রকম হায়ার স্টাডিজের দিকে খুব ইনভলভ ছিলেন, এবং বিয়ে করতে চাইছিলেন না, কারণ ওইখানে কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চল। মেয়েদের মোটামুটি 20-22 বিশাল ব্যাপার হয়ে গেছে, বুঝলি তো, এখনকার দিনে গ্রামের দিকে। হ্যাঁ, তো দুলুদির কিন্তু সেই তুলনায় বয়সটা অনেকটাই বেশি। হ্যাঁ, কিন্তু দুলুদির তখনও বিয়ে হয়নি। আর তার নিচে যারা ছিল, রীনাদি আর কাজরিদির অলরেডি ছোট বয়সে তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু রীনাদি অ্যাডজাস্ট করতে পারেননি ওনার হাজব্যান্ডের সাথে, কারণ উনি একটুখানি স্বার্থপর বলবো বা কি বলবো জানি না, নিজের ভালো ছাড়া কিছু বোঝেন না। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই অন্যের কোনো ঘরে গিয়ে সেখানে তাদের
মতন করে নিজেকে গড়ে তোলা বা অ্যাডজাস্ট করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। তো উনি অ্যাডজাস্ট করতে পারেননি, উনি চলে এসেছিলেন বাপের বাড়িতে, উনি বাপের বাড়িতেই থাকতেন। আর কাজরিদির অ্যাকচুয়ালি ওনার যে হাজব্যান্ড সে ডিফেন্সে জব করে, এবং সম্ভবত কাজরিদি সেই কারণেই মানে কিছু বৈষয়িক কারণও ছিল, কাজরিদি কিছু পৈতৃক বিজনেসও দেখাশোনা করতেন, যার জন্য এই মায়ের বাড়িতেই এখানে থাকতেন। ওনার হাজব্যান্ড যখন আসতেন তখন দুজনে মিলে ওনার শ্বশুর বাড়িতে যেত, দেখা টাকা করতো, কথা হতো, আবার ওনাকে এখানে রেখে দিয়ে চলে যেত, দ্যাটস ইট। তো সেই হিসাবে দেখতে গেলে রিনাদি আর কাজরিদি বিবাহিত হলেও একজনের তো মানে সে চলে এসেছে, আর একজন যেহেতু হাজব্যান্ড থাকে না তাহলে সেও থাকতো, তো কাজেই সবাই এ বাড়িতেই থাকতো। তো প্রথম হচ্ছে দুলুদি যেহেতু সবার বড়, দুলুদির যেদিনকে আর কি 28th বার্থডে হবে সেদিনের মানে আগের দিনের কথা আমি বলছি। তো হঠাৎ করে দুলুদি বলছে ওর মাকে যে মা আমার না চোখটা না কেমন ঝাপসা লাগছে, আর চোখটা না কেমন এঁটে এঁটে আসছে, মানে চোখটা এরকম পিট 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 করছে, দেখবি অনেক সময় চোখ খুলতে পারা যায় না, হ্যাঁ চোখটাতে কেমন যেন মনে হচ্ছে যে একটা স্টিকি স্টিকি ব্যাপার লাগছে, খুব মানে বিরক্ত একটা ফিল লাগছে। তো তখন ফাইনালি ওর মা বলছে যে কিছু হবে না, তোকে আমি দরকারে একটা ডাক্তার দেখিয়ে নেব, যাই হোক কালকে বার্থডে আছে, কি খাবি বল, ভালো মন্দ কিছু তো একটু রান্না টান্না করতে হয়। তো দুলুদি বলছে বেশি কিছু করো না, পায়েস করো, অমুক তমুক সব গল্প টল্প হলো, কিন্তু মেয়েটার শরীরটা না সেদিনকে ভালো নেই। সকাল থেকেই ও দেখতে পাচ্ছে যে একটা মানে সব সময় ঝিমোচ্ছে, চোখটা ওরকম খুলতে পারছে না, একটা তার মধ্যে অদ্ভুত ক্লান্তি। তো কাকিমা সেদিনকেও বললো যে ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, কালকে আমি সকাল সকাল লুচি পায়েস করবো, খাবি দাবি, এরকম আনন্দ করতে করতে কিন্তু ঘুমোতে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তন্ন তন্ন করে পুরো বাড়িময় খোঁজা হচ্ছে, দুলুদি নেই। খুঁজছে খুঁজছে অনেকক্ষণ পর প্রায় যখন বারবেলা পড়ে গেছে সেই সময় একজন মানে পেছনের দিকের বাগানে একটা মালি কাজ করতে আসতো, সে চিৎকার করতে করতে ওখান থেকে দৌড়ে বেরিয়ে এসছে। মানে এরা তো অলরেডি তখন টেন্সড, বাড়িতে কোথায় গেল দুলু সকাল থেকে, এবার থানায় যাবে, গিয়ে একটা দরখাস্ত করবে বা কমপ্লেন করবে যে মেয়ে মিসিং বা কিছু, তার জন্য তো একটা মিনিমাম সময় দিতে হয়, হট করে তো সেটা করা যাবে না। কিন্তু টেনশন তো হচ্ছে বাড়ির প্রত্যেকের মধ্যে যে একটা জলজ্যান্ত মেয়ে কাল রাতে দিব্যি গাল গল্প করে ঘুমোতে গেল, সে হঠাৎ করে সকালবেলা কি করে উধাও হয়ে গেল। তো পেছনের দিকে ওরা যখন গেছে দেখছে একটা বিরাট বড় গাছের ডালের সাথে সে নিজেকে হ্যাংড করে নিয়েছে, এবং তার বডিটা না বিভৎস অবস্থাতে ছিল, মানে জিভটা পুরো টোটালি বাইরের দিকে ঝুলন্ত অবস্থায় বেরিয়ে চলে এসেছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে বিস্ফোরিতভাবে, এবং একটা কাক এসে চোখটা জিভটাকে খুব নৃশংসভাবে ঠোকরোচ্ছে। তো এটা দেখার পরে মায়াদেবী তো মানে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার জোগাড় যে এ আমার মেয়ের কী পরিণতি হলো। তো সবাই মিলে বলল যে হতে পারে ও হয়তো বলতে পারছে না, কিন্তু ওর তো একটা চাকরি করার টেন্ডেন্সি ছিল, তো হয়তো ভালো চাকরিও পাচ্ছে না, এদিকে বয়সটা বেড়ে যাচ্ছে, এই বিয়ে হয় না সেটা নিয়েও লোকজনের নানান রকমের কটূক্তি শুনতে শুনতে হয়তো ওটা নিতে পারেনি। কিন্তু মায়াদেবী কিছুতেই কনভিন্সড হচ্ছে না। মায়াদেবী বলছে সে কি করে সম্ভব, আমার মেয়ে এত পজিটিভ ভাইবসের একটা মানুষ, সব সময় তার মধ্যে একটা ফুল অফ এনার্জি পজিটিভিটি, সে এরকম যদি ফ্রাস্ট্রেশন থাকতো আমরা তো তাহলে বুঝতে পারতাম না, তাহলে আমি ওর বিয়ে দিয়ে দিতাম। কে বলেছে ওকে চাকরি করতে, কে বলেছে ওকে হায়ার স্টাডিজ করতে, আমরা তো কেউ ওকে ফোর্স করিনি, তো সেটা করতেই পারতো, এটা তো ওরই চয়েস ছিল। আর ও কোনোদিন বিয়ে থা নিয়ে কোনো পাত্তাও দেয়নি, তাহলে এরকম মর্মান্তিক পরিণতি কেন হলো? ওয়েল, তো যাই হোক নিয়তির ফের মনে করে সবাই বিষয়টা মানে মেনে নিল, আর তো কিছু করার যখন নেই তখন মেনে নিতেই হবে। ভীষণ কান্নাকাটির একটা রোল বাড়িতে, সবার মন টন খারাপ, আস্তে আস্তে যেমন সিচুয়েশন থিতিয়ে যায় সিচুয়েশনটা থিতিয়ে গেল। তো রিনাদি আবার দুলুদির থেকে বেশিও ছোট নয়, মানে আগেকার দিনের বাচ্চারা দেখবি পিঠোপিঠি হলেও 1.5 বছর 2 বছরের এরকম ডিউরেশনে প্রত্যেকটা বাচ্চা হতো, তো রিনাদি ওরকম 1.5-2 বছরেরই ছোট। এর ঠিক 1.5-2 বছর পরে মানে রিনাদি তখন উপনীত হবেন এবার 28-তে। ওকে, তো সেইবারের ঘটনা এবার বলি। তো সেদিনকেও এবার উনি একটুখানি ওরকমই মানে ভীষণ সবসময় খুব মিসবিহেভ করতেন, খিটখিট করতেন। রানাও ততদিনে বিয়ে করে নিয়েছেন, শিখা বৌদি অলরেডি চলে এসেছে, কিন্তু শিখা বৌদির সাথেও রিনার একদম ভালো রিলেশন ছিল না, সব সময় মানে ননদ বৌদিতে একটা লেগেই থাকতো। মানে কাজরিদি কিন্তু অতটা ওরকম মিসবিহেভ করতেন না ওনার সাথে, উনি যথেষ্ট হাম্বল ছিলেন, কিন্তু রিনাদি ভীষণ রকমের একটা জেদি বদমেজাজি ওরম টাইপেরই একটা মানুষ, এবং সবথেকে বড় কথা নিজের ভালো ছাড়া কিছু বোঝে না এবং নিজেকে ছাড়া কিছু বোঝে না, এরম একটা মানুষ। তো যাই হোক সেদিনও ও ঘুমোতে গেছে,
তো ওর মা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে রিনাদি উঠে ফ্রেশ হয়েছে, বলছে কিরে কী খাবি? তো ওর কী ইচ্ছা হয়েছে, লোটে মাছের ঝাল খেতে ইত্যাদি কিছু খেতে ইচ্ছা হয়েছে, পায়েস টায়েস যা যাও বলেছে সেগুলো বানিয়ে টানিয়ে দেওয়া হয়েছে। দুপুরবেলা ভরপেট খাওয়া দাওয়া করে এবার সবাই একটু ঝিমোচ্ছে, যে যা নিজের নিজের ঘরে গিয়ে সবাই একটু জিরাচ্ছে। হঠাৎ পেছন থেকে সবাই মিলে দেখছে, মানে পেছনের ওদের জঙ্গলের দিকটাতে, তার পেছনে আবার ক্ষেত খামার রয়েছে, সেখান থেকে সব লোকজন ভীষণ চিৎকার করছে, এই তোমাদের বাড়ি আগুন লেগেছে, তোমাদের বাড়ি আগুন লেগেছে। ওরা সবাই হুড়মুড় করে গিয়ে দেখছে একটা খড়ের গাদা, মানে বেশ বড় একটা খড়ের গাদা দাউ 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 করে জ্বলছে। তো কাছে যেতেই বুঝতে পারলো যে গাদাটার হাত থেকে একটা এরকম হাত বেরিয়ে আছে। তো দেন দে রিয়েলাইজ যে গাদার ভেতর কেউ একটা আছে। তো যখন ওরা তাড়াতাড়ি করে গাদাটাকে, মানে আগুনটা নেভাতে হবে, তারপরে ওদেরকে সরিয়ে যতক্ষণে ওরা দেখছে যে হাতটুকুকে বাদ দিয়ে, হাতের পোর্শনটা বাদ দিয়ে পুরো রিনাদির ফুল বডিটা জ্বলে গেছে। এবার ওদের সবথেকে অবাক করা প্রশ্ন, খড়ের গাদাটা যেদিকটা পড়েনি, মানে যেদিক দিয়ে হাতটা বেরোলো, গাদাটা সেই পার্টটা কিন্তু তখন আগুনটা লাগছে, আগুনটা এদিক থেকে ধরতে ধরতে তার মানে এ পাশে আসছে। তাহলে একটা মানুষ সে যদি খড়ের গাদার ভেতর ঢুকে থাকে, সে বেরোবার চেষ্টা করবে না? যে পাশটায় আগুন নেই সেখানটা দিয়ে বেরোবার চেষ্টা করবে, চিৎকার করবে, কিছু তো একটা, তার তো কোনো অভিব্যক্তি থাকবে, রাইট? কিন্তু কি অদ্ভুত দেখ, ভেতরে তার মানে ওনাকে যদি কেউ পুড়ে দিয়ে থাকে, উনি হয়তো সেন্সলেসভাবে ওনাকে কেউ ভেতরে ঢুকিয়ে দিয়েছিল, সেরকমই তো দাঁড়াচ্ছে তাহলে হিসেবটা। না হলে সে মানুষটা বাঁচার চেষ্টা করবে না কেন? কারণ গাদাটা তো একদিক দিয়ে আগুনটা ধরানো হয়েছে, সেটা আস্তে আস্তে তাহলে তো এদিক দিয়ে সে পালিয়ে যাবে, তখন এই দিকটাতে আগুনটা ধরেনি, এবং তখন হাতটা অলরেডি ওনার কিন্তু একদম সঠিকভাবে বেরিয়ে রয়েছে। তার মানে কি, তখনও উনি চাইলে এদিক দিয়ে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু তার মানে উনি সেন্সলেসভাবেই ছিলেন, ওনার সেই ক্ষমতা ছিল না যে উনি খড়ের গাদার ভেতর থেকে নিজেকে রেস্কিউ করতে পারেন। ইভেন উনি চিৎকারও কোনো করেননি, কেউ জানতেও পারেননি। যখন ভেতর থেকে বডিটা বার করা হয়েছে, তখন পুরো বাকি বডিটা, ওই হাতটা বাদ দিলে পুরো পচে গলে একদম যাতা অবস্থা। তো ওনাকেও বাঁচানো যায়নি। তো প্রথমে দেখবি কেউ বাড়িতে মারা গেল হঠাৎ করেই, তো আমরা অনেক কিছু ভাবতে চিন্তা করতে পারি না, মাথা তখন কোনো কাজ করে না। তো সমস্ত কাজ টাজ মিটে গেল, তারপরে মায়াদেবীর মাথায় এটা স্ট্রাইক করলো যে খুব বিষয়টা কাকতালীয় না? দুলুও মারা গেল ঠিক ওর 28তম জন্মদিনের দিন, আবার আমার রিনাটাও মারা গেল ঠিক 28তম জন্মদিনের দিন। এ কী খেলা চলছে আমার বাড়িতে? তো উনি চণ্ডীবাবুকে প্রথমে এই বিষয়টা বলেন যে তোমার এটাকে কোনো জায়গায় সাসপিশিয়াস মনে হচ্ছে, মানে কিছু কি হতে পারে, কেন এরকম দুটো মেয়েই আমাদের 28তম বার্থডে দিনকে মারা গেল? তো উনি বললেন, দূর, তুমি এসব কি আবার উল্টোপাল্টা ভাবছো, এগুলো নিয়তির ফের, কার কখন লেখা আছে কেউ কি বলতে পারে, এটা নেহাতি কাকতালীয়ই হবে, বাদ দাও এসব কথা। তো যাই হোক, আবার দিন কাটে রাত কাটে। তো এর ঠিক আরও 2-3 বছর পরে ধর আবার ওই যে কাজরি বলে যে মেয়েটা, মানে ছোটো মেয়ে, যে কাজরিরও 28তম বার্থডে এসে উপনীত। যেদিনকে কাজরিদির বার্থডে, কাজরিদি সকাল থেকে উঠে, এবং উনি ভীষণ কাজ করতেন, উনি ভীষণ কর্মঠ ছিলেন, মানে বাকি মেয়েরা একজন যেমন পড়াশোনা, একজন যেমন নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো, কাজরিদিই একমাত্র বাবার বৈষয়িক ব্যাপারে নাক গলানো থেকে শুরু করে, তার ব্যবসা থেকে শুরু করে, ঘরের কাজ থেকে শুরু করে সব কিছু কিন্তু খুব মানে প্রোটেক্টিভ ছিলেন উনি ওনার সংসারের ব্যাপারে। তো কাজরিদি সকাল থেকে উঠে প্রচুর কাজকর্ম করেছে, করে ওর মা বলছে, থাক তুই অনেক কাজ করেছিস, আজকে আর তোকে কাজ করতে হবে না, পায়েসটা আমি করবো, তুই যা, মানে স্নানটা সেরে আয় ঘাট থেকে। তো কাজরিদির আবার একটু ঘাটে গিয়ে স্নান করা, যেহেতু বাড়ির পুকুর, ঘাটে গিয়ে স্নান করার একটা টেন্ডেন্সি ছিল। তো উনি কী করতেন, যখন স্নান করতে যেতেন, দুটো বড় বড় এরকম ঘড়া নিয়ে যেতেন, একবারে ঘড়াগুলোতে জলও ভরে নেব, আর জলও আনা হয়ে যাবে, স্নানও হয়ে যাবে। তো ঘড়া দুটো নিয়ে উনি ঘাটের দিকে চলে গেছেন, 12:30টায় গেছেন, 1:30 কখন মানে রান্না করতে করতে বেজে গেছে। আর গ্রামের দিকের মানুষেরা না অত সবসময় ঘড়ি দেখছে, খেয়াল রাখছে তা না, কখন যে সময় চলে যাচ্ছে, হয়তো কারোর সাথে গল্প টল্পও করছে, আশপাশের হতে পারে, তো অত খেয়াল করেননি। যখন 1:30-2 বেজে যাচ্ছে, তখন গিয়ে মায়াদেবীর এটা একটা মানে মাথায় এসছে যে কি হলো, কাজরিটা সেই কখন গেল, তো এতক্ষণ কারোর সাথে গল্প টল্প করার মেয়ে নয়, এতক্ষণ ধরেও আসছে না কেন? তখন মানে ওরা যখন গেছে পুকুর ধারে, দেখছে যে কাজরিদি উব্বু হয়ে, মানে উল্টো হয়ে সাঁতার কাটার মতন একটা পজিশনে রয়েছে। কিন্তু কি অদ্ভুত দেখ, তার পা দুটো, ঘোড়াগুলো কিন্তু ওই সরু মুখের ঘোড়া, তার পা দুটো মানে ওপরে ঘোড়া যেমন জলের ওপর ভাসে, সেরকম ঘোড়ার মধ্যে পা দুটোকে ঢোকানো, পা দুটো শুদ্ধ, ঘোড়া দুটো ভাসছে বলে ওনার বডির আপার পার্টটাও ভেসে আছে। বোঝাতে পারলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। যখন তাড়াতাড়ি করে ওরা গেছে, গিয়ে দেখছে মুখটা নিচে পাঁকের মধ্যে পুরো গেঁথে দেওয়া। আচ্ছা। ওকে টেনে তুলে সোজা করতে পরিষ্কার বোঝা যাচ্ছে
4টে গালের মানে 4টে আঙ্গুলের ছাপ গালে, এবং কেউ যেন মুখের ভেতরে মানে দাঁতগুলোকে সব ভেঙে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে ভেঙে। ওরা যখন মুখটা চেপে ধরেছে, মুখ দিয়ে ভাঙা দাঁত সহ গলগল গলগল করে ব্লিডিং হতে স্টার্ট করেছে। একদম মৃতাবস্থা, ওনাকে এইভাবে নৃশংসভাবে ওনার মৃত্যুটা ঘটে, এবং এইভাবে ওনাকে পাওয়া যায় বাড়িরই মধ্যে, বাড়িরই পুকুর ঘাটে। এবং এটাও কিন্তু ওনার 28তম বার্থডে ছিল। তো তখন গিয়ে মানে মায়াদেবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বললেন আমি এবারে অ্যাস্ট্রোলজারের কাছে যাবই, কোনো আমার মানে গ্রামের যে গুণিন আছেন বা কার কেউ আছেন তার কাছে আমি যাবো, এটা কোনোভাবেই কাকতালীয় না, কিছু তো আমাদের বাড়িতে কোনো অভিশাপ লেগেছে বা কিছু ব্যাপার আছে। 28 বছরের জন্মদিনটা পড়তে না পড়তে আমার তিনটে এরকম যুবতী মেয়ে কী করে চলে যেতে পারে। যাই হোক, তো উনি একজনের কাছে গিয়েছিলেন, ওখানকার যে লোকাল তান্ত্রিক ছিলেন উনি কী সব গুনে টুনে উনি নাকি বলেছিলেন যে আপনি কি মানত করেছিলেন? তো তখন উনি বলছেন হ্যাঁ আমি মানত করেছিলাম, আমি ছেলে হওয়ার জন্য একটা মানত রেখেছিলাম। বলে ওই আপনার মানতেই কেটে গেছে, হ্যাঁ আপনি যেহেতু 3টে মেয়েকে মানত করে একটা ছেলে পেয়েছেন, আর চিন্তা করবেন না, আপনার মেয়েদের ওপর দিয়েই গেল, ওর ছেলের কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি ওই মানত করেছিলেন তার একটা কোপ পড়েছিল, তো ছেলের প্রাপ্তির জন্যই তো আপনি করেছিলেন, ওই জন্য আপনাকে 3টে মেয়েকে অকালে বলি চড়াতে হলো, আপনি এসব নিয়ে আর চিন্তা করবেন না, আপনার ছেলে সুস্থ থাকবে, তবু একটা প্রোটেকশন দিয়ে দিচ্ছি বলে একটা কিছু দিয়ে দেয় তাবিজ টাবিজ। তো সেটা এনে উনি তাবিজটা পরিয়েও দেন রানাকে। তো উনি একটুখানি কনফিডেন্ট ফিল করছিলেন যে ঠিক আছে, যা ঝড় গেছে গেছে, আপাতত আমার ছেলে, আমি রানা শিখা এদেরকে নিয়ে ভালো থাকি। আর রবি তখন ওখানে বড় হচ্ছে নিজের মতন মা বাবার কাছে। এরবার রানাদার যেদিনকে 28তম বার্থডেটা পড়বে তার আগে আস্তে আস্তে একটু তো প্যালপিটেশন ডেফিনেটলি স্টার্ট হয়ে গেছে, যেহেতু আগে এরকম ঘটনা ঘটেছে। তো উনি তখন কি করলেন, সমানে রানাদাকে বলছে বাবা তুই না আজকে না একদম আমার চোখের হারা হবি না, মানে তুই আমার চোখের কাছ ছাড়া যাবি না কোথাও, তুই সবসময় আমার কাছে থাক এরকম। তো রানাদা কি আর শোনে, আর ওনার এমনিতেও রাত্রিবেলা বলছে এই তোর জন্মদিন আছে, যেরকম গ্রামের দিকে হয় বন্ধু বান্ধবরা, চল আজকে আমরা রাত্রিরে পার্টি করবো ইত্যাদি। তো বলছে ঠিক আছে মা, কালকে সারাদিন তোমার সাথে আমি বসে থাকবো, তুমি পায়েস করো আমি খাবো, কিন্তু আজকে রাত্রেবেলাটা আমাকে একটু বেরোতে দাও, আমি একটু বন্ধুদের সাথে ঘুরে আসছি। গেছে বোধহয় হালকা হয়তো হার্ড ড্রিঙ্কস নিয়েছিলেন হোয়াট এভার। ফেরার সময় একটা বিরাট বড় ট্রাক ওনাকে এমনভাবে ধাক্কা মারে ওনার পুরো বডিটা থেতলে যায়, পুরো বডিটা একদম পিষে গেছিলো, থেতলে গেছিলো। তো এই মর্মান্তিক মৃত্যুর পর মায়াদেবী তখন বুঝলেন যে তাহলে তো কোথাও গড়বড় হচ্ছে না, তাহলে আগে যে উনি আবার গেলেন ওই তান্ত্রিকের কাছে। তো উনি বললেন আমি তো বুঝতে পারছি না, মানে হয়তো ওনার অতটাও যশ নেই বা উনি অতটাও ক্যাপেবল নন এই মিস্ট্রিটা সলভ করার জন্য। তো উনি বলছেন আমি তো ভেবেছিলাম এরকম আর কিছু ঘটবে না, তো আমি জানি না, তাহলে আপনি অন্য কারোর সাথে আবার যোগাযোগ করুন। তো তখন মানে না ওদের মন থেকে ওরা এত ভেঙে গেছে, একটা বাড়িতে ওরকম জলজ্যান্ত 4-4টে ইয়াং ছেলে মেয়ের মৃত্যু, ওরা থাকতে পারলো না ওই বাড়িটার মধ্যে। তো শিখা দেবীর সাথে বরাবরই মায়াদেবীর সম্পর্ক খুবই ভালো। তো উনি তখন ছেলের বউকে নিয়ে কী করলেন, বলেন যে আমাদের যা আছে জমি জমা চলো এখান থেকে বিক্রি করে আমরা কলকাতায় শিফট করে যাই। তো ওই তখনই ওরা ঝাড়খণ্ড থেকে সমস্ত কিছু ঝাড়খণ্ডে বিক্রি বাট্টা করে টোরে দিয়ে ওদের যে এক্সিস্টিং বিজনেসটা ছিল ওটা বোধহয় এখানে এখনও রান করছে। তো ওরা বেলঘড়িয়াতে এখানে শিফট করে। তো এইখানে বেলঘড়িয়াতে আসার পর আর তো ওদের বাড়িতে তখন আর তো কেউ ছিল না, দীর্ঘদিনই ওরা বেলঘড়িয়াতে থেকেছে। রবি আস্তে আস্তে বড় হয়েছে এই বেলঘড়িয়ার বাড়িতেই। রবি কিন্তু ঝাড়খণ্ডে খুব একটা ওর ছোট্টবেলাটা কাটাতে পারেনি, মানে ওর বাবার মৃত্যুর পরে ওর এখানে চলে এসেছিল দাদু ঠাম্মা আর ওর মায়ের সাথে। তো দাদুর মৃত্যুটা খুব একটা প্যাথেটিক কিছু ছিল না, পরবর্তীতে বেলঘড়িয়াতে আসার পর চণ্ডীবাবুও মারা যান, এবং সেটা ধরে নিতে পারি আমরা ইন কোর্স অফ টাইম বার্ধক্যজনিত কারণে উনি মারা গেছিলেন, সেটা নর্মাল ডেথ হতেই পারে, সব কিছুকে ওরকম সুপার ন্যাচারাল কিছু ব্যাখ্যা করার মানে দাঁড়ায় না। কিন্তু ওই 4টে ডেথ ছিল হচ্ছে মারাত্মক, মানে অদ্ভুত আর কি। 28 বছরের কোটাতেই এটা হয়েছিল। তো এবার এই এত বছর পর যখন রবি বড় হলো, এবার রবির যখন 28তম বার্থডেটা এলো, স্বাভাবিকভাবেই শিখা দেবী এবং মায়া দেবী দুজনেই অত্যন্ত বিচলিত হয়ে উঠেছেন, এবং তখন ওনারা এসে আমার এই ফ্রেন্ডের সাথে যোগাযোগ করেন যে তুমি একটা কিছু ব্যবস্থা করো, কিছু তো একটা গড়বড় আছে, আমাদের ভীষণ ইনসিকিউর ফিল হচ্ছে যে আমাদের মানে রবির সাথে না খারাপ কিছু ঘটে যায়, ওকে একটা প্রোটেকশন দিয়ে দাও। তো এবার আসি হচ্ছে আমার বন্ধুর পার্টটাতে, এটা গেল হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি। তো এটা শোনার পরে ও বলল যে আমাকে কড়ি চালতে হবে। তা আমার এই বন্ধুর একটা পাওয়ার আছে, ও যখন কড়ি চালে, ধর তোর বাড়িতে আমরা 3জন বসে আছি, ও
ও যদি কড়ি চালে না, ও শনি মঙ্গলবার করে কড়ি চালতে পারে, একটা কড়ি এক্সট্রা অ্যাড হবে। মানে যদি এখানে কোনো এন্টিটি থেকে থাকে তাহলে কিন্তু সেটা ও বুঝতে পারে যে এক্সট্রা কোনো সোলের প্রেজেন্স আছে বা নেই। আর আরও একটা ব্যাপার আছে, ও যখন কড়ি চালতে বসে বা ও যখন কোনো চ্যান্টিংয়ে বসে, ও সবসময় ওর পাশে একটা পেপার পেন রেখে দেয়। ওই পেপার পেনটাতে ও সবসময় কিছু একটা লিখতে থাকে, যেটা পরে ওর মনে থাকে না কিন্তু। তো ওটা ওই যে লিখে নিচ্ছে, পরে ওই ক্লুগুলোকে সলভ করে ও কিন্তু কেস স্টাডিটা করে নেয়। কিন্তু ওর ইনস্ট্যান্টলি ও যেটা লিখছে সেটা কিন্তু পরবর্তীতে ওর যখন ভরটা নেমে যায় তখন ওরা মনে থাকে না। যাই হোক, তো ও ওরকম সবটা শোনার পর ওদের বার্থ ডিটেলস হ্যান ত্যান ওগুলো তো সব নিল, দিয়ে তারপর কড়ি টড়ি চাললো। তো কড়ি চালতেই ওর একটা ডাউট হয়েছিল যে ওই বাড়িতে যদিও বা প্রেজেন্স মানে আছে হচ্ছে তোমার মায়াদেবী, শিখাদেবী এবং রবি, কিন্তু আরও কারোর প্রেজেন্স ও অনুভব করছিল, এবং একজন নয়, দুটো সোল, একটা কোনো বাচ্চার সোল আর একটা কোনো বড় সোল। এগুলো কিভাবে ধরতে পারে বলতো? কড়িগুলো মানে বড় সাইজের কড়ি থাকে, মাঝারি সাইজের কড়ি থাকে, ছোট সাইজের কড়ি থাকে। তো যখন তুই কড়িটা চালবি এবং তুই তো চেক করছিস যে মানে একটা বাড়িতে কতগুলো সোল আছে, যতগুলো ছোট কড়ি ওই পাশে সরবে তার মানে ততগুলো ছোট বাচ্চার সোল আছে, যতগুলো বড় কড়ি যাবে তো তার মানে ততগুলো বড় মানুষ আছে, আর যতগুলো মাঝারি যাবে তার মানে মাঝবয়সী লোকজন আছে। তো ওদের বাড়িতে তো তখন আর মানে রবিও তো বড় হয়ে গেছে, আর তো কোনো বাচ্চা নেই, কিন্তু সমানে ও বারবার চেলে দেখেছে একটা ছোট কড়ি আর একটা মাঝারি সাইজের কড়ি বারবার এক্সট্রা অ্যাড হচ্ছে কড়ি চালাতে। তো ওতেও কনফার্ম হয় যে ওই বাড়িতে এক্সট্রা কোনো ব্যাড এন্টিটি রয়েছে, যেটা একটা বাচ্চার আছে আর একটা কোনো বড় ফিমেল সোল রয়েছে ওখানে। তো তারপরে ও এবার নিজের চ্যান্টিংয়ে সাধনাতে বসে, এবং যখন ও চ্যান্ট করে উঠে দেখলো যে ওর পাশে যে পেপার পেনটা রাখা ছিল সেই পেপার পেনের মধ্যে ও একটা ছড়া লিখেছিল। আচ্ছা। ও ছড়াটা বলেছিল, নামি দামি বাড়ি হবে, চণ্ডীদাসের বংশ খাবে, মা ছেলেতে করে খেলা, চণ্ডীদাসে দিল বাধা। আচ্ছা। তো ও যখন উঠে পড়ে লাইন বাই লাইন অ্যানালিসিস করছে, তখন আস্তে আস্তে ওর কাছে কিছু ক্লু সলভ হচ্ছে, এবং ও আরও কিছু ইনফরমেশন গ্যাদার করার জন্য নেক্সট ডেতে মায়াদেবী, শিখাদেবী এবং রবিকে আসতে বলেন। তো ওরা আসে। ও ফার্স্ট কোয়েশ্চেন ওরা ঢুকতেই বলে যে মায়াদেবী, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, আপনি আমাকে কোনো কিছু হাইড করবেন না। আপনার হাজব্যান্ডের আপনি কি প্রথম ওয়াইফ? তো মায়াদেবী একটু ইতস্তত করে বলছেন যে না, কেন বলো তো? তখন বলছে যে না, আপনি আমাকে একদম কনফেস করুন যে আপনি ওনার ফার্স্ট ওয়াইফ নন তো? বলছে মাথাটা নিচু করে না। বলছে আগে ওনার ওয়াইফ ছিল, রাইট, এবং তার সন্তানও ছিল, তাই তো? উনি আমতা আমতা করে কথাটা বলবেন না বুঝতে পারছেন না, তো একটু বেশ জোর দিয়ে বলছে আপনি কিন্তু সত্যিটা কনফেস করুন, আপনি নিশ্চয়ই চাইছেন না আপনার নাতির খুব একটা কোনো ক্ষতি হয়ে যাক, আমাকে যদি কেসটা সলভ করতে হয় আমাকে কিন্তু আসল সত্যিটা জানতে হবে, আপনি কিচ্ছু লুকোবেন না, আপনি বলুন আসল কথাটা, আমাকে লুকাবেন না। তো তখন উনি আস্তে আস্তে কনফেস করলেন যে ঝাড়খণ্ডে এই দাদু একসময় মানে ওনার একটা ডেয়ারি ফার্ম টাইপের ছিল, উনি দুধের ব্যবসা করতেন। তো ওনার প্রচুর লেবার্স ছিল, তারাই মেনলি বাড়িতে বাড়িতেও লোকজনকে দুধ দিত, উনি তো মানে ফার্মটা চালাতেন। কিন্তু কোথাও দিদা মানে এই যে মায়াদেবী আছেন, তো মায়াদেবীর প্রতি ওনার একটা আলাদাই ইন্টারেস্ট ছিল। এবার উনি কী করতেন, মায়াদেবীদের বাড়িতে তার উল্টো দিকের বাড়িতে প্রত্যেক দিন দুধ দেওয়ার বাহানাতে যেতেন এবং দুধ দিতেন। যাই হোক, একটা চোখে চোখে আই কন্ট্যাক্ট, সেই সময় মায়াদেবীরও অল্প বয়স, তারও একটা ভালো লাগা জন্মায়। বলে না পিড়িতে মজিলে মন, কি বা হাড়ি কি বা ডোম, তখন মায়াদেবী এটাও ভাবেননি যে তো দুধওয়ালা, এরকম ব্যাপারটার কোনো ছিল না ওনার মধ্যে। তো উনি ভাবলেন যে ঠিক আছে চলো। তো যা হয়, উনি যেতেন দুধ দিতে, ওনার সাথে প্রত্যেক দিন দেখা হতো ওনার, দুজনের চোখে চোখে কথা, আস্তে আস্তে একটা যেরকম রিলেশনশিপ বিল্ড হয়, তো এরকম হচ্ছে। এবার পাড়ার বাকি লোকেরা এই ভাইবসটা পেতে শুরু করে, কারণ গ্রামের দিকে সবার কিন্তু সব কিছু নজরে থাকে, এবং সব আশপাশে বাড়িতে দুধ নিচ্ছে, সবাই দেখছে যে ওদের বাড়িতে দুধ দেওয়ার জন্য একদম স্পেশাল লোক আসছে, বাকি সবাইকে তো লেবাররাই দুধ দিয়ে দেয়, কি এমন ব্যাপার। তো সবাই বিষয়টা বুঝতে পারে। আর মায়াদেবী নাকি এখনও পর্যন্ত, আমার ফ্রেন্ড বললো তুই যদি দেখিস, এখন তার তো বয়স হয়ে গেছে, মানে পরমা সুন্দরী। তাহলে উনি যখন যুবতী ছিলেন তখন যে উনি কতটা সুন্দরী হতে পারেন, তো সেটা একটা ওখান থেকে অ্যাজিউম করা যায়। ওকে, তো
এবার আস্তে আস্তে কানাকুশো যখন এটা রটছে যে দেখ ওই চণ্ডীবাবুর ব্যাপারে বলছে যে দেখ চণ্ডী না মায়াকে কিন্তু হাত করছে এইসব কথাবার্তা গ্রামের লোকেদের মধ্যে যখন হচ্ছে, তখন একদিন মায়াদেবীর বাড়িতে মায়াদেবীর বাবা এসে বলছে এসব আমি কি শুনছি, তুমি কি জানো যে সে তো বিবাহিত, তার তো বউ আছে, বাচ্চা আছে। এবার ওই বাচ্চাটা, ওরা হয়তো তখন অতটা গ্রামের দিকে এই সব বিষয় সম্পর্কে অবগত ছিল না, বাট অটিস্টিক ছিল, ঠিক আছে, আচ্ছা। একটু অটিস্টিক ছিল, এবং সে কিন্তু নেহাতে খুব ছোট বাচ্চা না। তখন কিন্তু চণ্ডীদাস বাবুর ওই বাচ্চা মানে যাকে কনসিডার করা হচ্ছে, মানে ওনার যে ছেলে ছিল সে কিন্তু অলরেডি 25-26 এজের। মায়াদেবীর সাথে চণ্ডীবাবুর একটা বিস্তর এজের ফারাক। তো সেই নিয়ে তো মায়াদেবীকে তার বাবা প্রচণ্ড টর্চার শুরু করেন যে কোনোভাবেই এটা সম্ভব না। এক তো হচ্ছে উনি অত বয়স্ক একটা মানুষ, তোমার থেকে কত বড়, তোমাদের এত এজ ডিফারেন্স, তার মধ্যে তার একটা বউ আছে, তার একটা বাচ্চা আছে, হ্যাঁ, হলোই বা তার প্রচুর টাকা পয়সা কিন্তু প্রচুর ছিল, ঠিক আছে। দেখ এখানে কিন্তু ও লিখেছিল একটা লাইন যে নামি দামি গাড়ি বাড়ি হবে, হ্যাঁ, তো ওইটা মানে ওদের কিন্তু কোনোদিন ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস হয়নি। পুরো থ্রোতে যা যা ঘটনাই ঘটুক না কেন, জমি বাড়ি বেচেই হোক, পরে বিজনেসে কোনো দিন লস খেয়েছে, কিচ্ছু না। যখন ওরা ঝাড়খণ্ড থেকে বেলঘরিয়াতে শিফট করলো তখনও কিন্তু ওই বিজনেসটা রান করে গেছে, স্মুথলি রান করেছে। ওদের কিন্তু কোনো দিনই কারোর আর্থিক অনটন হয়নি, আর্থিক দিক থেকে কিন্তু কেউ কখনো, হ্যাঁ, যা হয়েছে পারিবারিক ক্ষতি হয়েছে। ওকে, সো তারপরে একদিন হঠাৎ করে মাস 2-3 ওই ভদ্রলোকের কোনো দেখা নেই, মানে এই নিয়ে একটা অশান্তি হলো। একদিন দুধ দিতে এসছে, ওর বাবা অপমান করে তাড়িয়ে দিল যে যান এখান থেকে চলে যান, আপনার বউ বাচ্চা আছে, আপনি লজ্জা করে না আমার মেয়েকে এরকমভাবে উস্কাচ্ছেন। কিন্তু মায়াদেবী তো, সে তো তার তখন জীবন দিয়ে ফেলেছে তাকে, ছোট বয়সে কী আর করবে, সে তো তার জন্য কেঁদে কেঁদে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। 2-3 মাস পর হঠাৎ করে উনি আসেন এবং বাড়িতে প্রস্তাব দেন যে আমি মায়াকে বিয়ে করতে চাই। হতে পারে আমাদের বয়সের অনেক ফারাক, কিন্তু আমার যেহেতু আর্থিক একটা ভালো সংস্থান আছে, আমি ওকে ভীষণ ভালো করে রাখবো। আর মায়াদেবীর বাড়ি এমনি হয়তো একটা কালচারাল ফ্যামিলি থেকে উনি, মানে একটা কালচার ফ্যামিলি থেকে উনি বিলং করতেন, বাট ওনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ হয়তো সেই অর্থে অতটা ভালো ছিল না। যাই হোক, তো উনি আসেন। এবার যা হয়, বাড়িতে হয়তো বাবা না চাইলেও বাকিরা যারা ছিল তারা বলে এত ভালো একটা সম্বন্ধ এসছে কি না, ওনার ওয়াইফ আর ছেলে দুজনেই নাকি আত্মহত্যা করেছে, দুজনে মারা গেছে। তো এইবার এইটা শুনে তখন আমার যে ফ্রেন্ড ছিল, তো ও মায়াদেবীর মুখের দিকে তাকিয়ে বলছে তাই না, আত্মহত্যা করেছিল না, আপনি শিওর আত্মহত্যা করেছিল, আপনি কি কিছুই জানেন না যে ওরা আত্মহত্যা করেছিল কিনা? মায়াদেবী চুপ করে আছে, বলছে আপনি আমাকে পুরো সত্যিটা কনফেস করুন, ঠিক আছে, কারণ আমাকে আজকে এটা জানতে হবে, তবেই কিন্তু আমি পুরো প্রসেসটা করতে পারবো, আমি তাহলে ওদের মোটিভটা বুঝতে পারবো। আমার কাছে যত ক্ল্যারিফাইড সব কিছু হবে তত আমি আমার নিজের কাজটাতে ফোকাস করতে পারবো। তো তখন উনি মাথা নিচু করে আমতা আমতা করে বলছেন আমি অতটা জানি না, তবে হ্যাঁ পরবর্তীতে আমারও কোথাও মনে হয়েছিল যে হয়তো তারা সুইসাইড করেনি, কোনোভাবে তাদেরকে কিন্তু মেরে দেওয়া হয়েছিল। তো তখন উনি বলছেন যে আপনার কি একটা কথা মনে আছে, আমি একটু মনে করে দেখার চেষ্টা করুন তো, যে ছেলেটা ঠিক যে বয়সে মারা গেছিল বয়সটা কত ছিল? তখন উনি বলছেন হ্যাঁ, ওই যে অটিস্টিক ছেলেটা ছিল ওনার, ওই ছেলেটি কিন্তু 28 বছর বয়সে মারা যায়। এবং তাদের এই মারা যাওয়াটাও ভীষণই নৃশংসভাবে ছিল এবং খুব অদ্ভুত ছিল। তারা যে সুইসাইড করলো হঠাৎ করেই, মানে তাদের দিব্যি দিন কাটছে, রাত কাটছে, কোনো সমস্যা নেই জীবনে, হঠাৎ তারা গায়ে আগুন দিয়ে দিল, আবার দুজন মিলে একসাথে, এটা কি কখনো পসিবল? দেখ গ্রামের দিকে হয়তো প্রশাসনিক ব্যবস্থা এত স্ট্রং নয়, বা হয়তো মানুষ এত এসব বোঝে না, কিন্তু অবশ্যই শহরাঞ্চলে থাকলেই হয়তো এটার প্রোটেস্ট করতো বা এটার এগেনস্টে নিশ্চয়ই স্টেপ নেওয়া হতো। গ্রামের দিকে বিষয়টাকে ধামাচাপা করে গেছে। হ্যাঁ, গ্রামে হচ্ছে যার কাছে টাকা আছে সে পাওয়ারফুল। চণ্ডীদাস বাবু যথেষ্টই পয়সাটা ছিল, তো যার জন্য ও হয়তো বিষয়টাকে ধামাচাপা দিয়ে ফেলেছে। দিয়ে কত বড় দুঃসাহস, আমি তো লোকটাকে অ্যাপ্রিসিয়েট করি এই দুঃসাহসের জন্য, বাপরে বাপ। এরকমও হতে পারে যে বউ বাচ্চাকে মেরে আবার একটা মেয়েকে বিয়ে করবে বলে আবার তার কাছে প্রস্তাব নিয়ে গেছে। কিন্তু ওই যে বললাম পয়সার খেলা, শেষ পর্যন্ত ওই পয়সাতেই সবার মুখ বন্ধ করে সামহাও সেটাকে ম্যানেজ করেই নিয়েছে। ফাইনালি উনি কিন্তু মায়াদেবীকে বিয়েটা করেই নেন। তা মায়াদেবী
ওনার সাথে ভীষণ হ্যাপি ছিলেন, ওনাদের এতগুলো অফস্প্রিং ছিল, দিন কাটছিল। যাই হোক, চণ্ডীদাসবাবু প্রচুর বেশি বয়সে মারা গেছেন, বরং ওনার ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরাই সবাই মারা গেল, কিন্তু উনি অনেক বছর পর্যন্তই বেঁচে ছিলেন এবং পরবর্তীতে বেলঘরিয়ার বাড়িতে এসে মারা গেছেন। যাই হোক, এখন এই কথা হচ্ছে যে এবার ওর 28th বার্থডে আসছে রবির। তো ওনার এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে কার্সটা, ওদের যে 28 বছরের একটা অভিশাপটা পড়েছে, সেটা কি ওর ওপরেও হবে, মানে আসবে? তো তখন গিয়ে আমার যে ফ্রেন্ড আছে উনি তখন বলছেন অবশ্যই আসবে, এটাকে আমাকে কাটাতে হবে, না হলে অবশ্যই আসবে। কারণ আপনি হয়তো, আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের ওপর অভিশাপটা এরকম কিছুই ছিল যে আমার ছেলে মাত্র 28 বছর বয়সে তার জীবন ত্যাগ করতে বাধ্য হলো, তো শুধু তোদের এই প্ররোচনাতে, তো এই পাপের ফল তোরা পাবি এবং তোদের পুরো বংশকে নির্বংশ করব। বংশকে যদি নির্বংশ করতে হয়, মানে স্বাভাবিকভাবেই এই কার্সগুলো এই টাইপেরই হয় যে বংশ নির্বংশ করব। তো সেক্ষেত্রে রবি কিন্তু টার্গেট ডেফিনেটলি, কারণ মায়াদেবী আর শিখাদেবীর কিছু যায় আসে না, মানে ওনারা মারা গেলে এমনিতেও আর বংশবৃদ্ধির কোনো জায়গা নেই, কিন্তু রবিকে শেষ না করতে পারলে আরও ফার্দার বংশবৃদ্ধিটা হবে। তাই অবশ্যই এই অভিশাপটা রবির ওপর খাটে এবং সেটা খাটবে, তাই তার আগে আমাদেরকে মুক্ত করতে হবে। এবং সোল দুটো কিন্তু এখনও, সে কিন্তু এমনি জানান দেয় না, কোনো প্রেজেন্স ওরা কিন্তু ফিল করে না। দেখ, আমি এতক্ষণ যে গল্প বলেছি, কোথাও বলেছি সাদা শাড়ি কালো কালো ছায়া, কিচ্ছু বলিনি, কিন্তু এরকম কোনো ঘটনা নেই যে রান্নাঘরে বাসন উল্টে পড়ছে আওয়াজ হলো, কোনো দিন ওরা কিন্তু কিচ্ছু ফিল করে না। কিন্তু ও কিন্তু দেখেছে কড়িগুণে যে ওই বাড়িতে দুটো সোলের এক্সিস্টেন্স আছে, কোনো কিছু তারা তাদের উপস্থিতি ফিল করে না। তাদের টার্গেটটা হচ্ছে রিভেঞ্জ নেওয়া, না কি তাদের উপস্থিতি ফিল করানো, যার জন্য ওরা কোনো দিন ভূতের ভয় টয় কিচ্ছু পায়নি, না ঝাড়খণ্ডের বাড়িতে না বেলঘরিয়ার বাড়িতে, কিন্তু একের পর এক এই মর্মান্তিক পরিণতি ঘটে গেছে ওদের ফ্যামিলিতে। তো ও তখন বলছে যে এখন উপায়, তখন বললো যে দেখুন, আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, কারণ আপনিও কোথাও দোষের ভাগী। আপনি একেবারেই যে কিছু জানতেন না বা আপনি এই প্ররোচনার মধ্যে ছিলেন না তা তো নয়, হয়তো আপনি এত বড় স্টেপ চণ্ডীদাসবাবু নিয়ে নেবেন সেটা জানতে পারেননি বা বুঝতে পারেননি, কিন্তু পরবর্তীতে যখন বিয়ে হয়ে এসেছে তখনও তো আপনি জানতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন যে এই মৃত্যুগুলো খুব একটা স্বাভাবিক মৃত্যু ছিল না। তার মানে অবভিয়াস ব্যাপার, আপনিও এর মধ্যে প্ররোচনায় সামিল হয়েছেন। আপনি কোনোদিন কাউকে জানতে দেননি যে এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে, আপনিও তার মানে ইন্ধন জুগিয়েছেন আপনার নিজের বৈবাহিক জীবনটাকে ভালো রাখার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এর পেনাল্টিটা আপনাকেই দিতে হবে। তো কি করতে হবে না, একটা 28 দিনের মুরগি বা পাখি, তো পাখি মেলা তো মুশকিল, মুরগিটা 28 দিনের কোনো পোলট্রি থেকে জোগাড় করা যেতে পারে, একটা 28 দিনের মুরগি আর একটা ছোট্ট কাঁকড়া, এই দুটো ওর রিকোয়ারমেন্ট ছিল যে এই দুটোকে আনতে হবে। আর ওই ভদ্রমহিলাকে বলেছিলেন আপনাকে আলু সিদ্ধ ভাত এমনি ওই উনান তৈরি করে ওই আঁচে রান্না করতে হবে, করে এরকম 30টা টোটাল পিণ্ড তৈরি করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আলু সিদ্ধ ভাত রান্না করে, এবং এটা মায়াদেবীকেই করতে হবে যে আপনাকে রান্না করতে হবে উনানের আঁচে বসে বসে, এরকম 28টা বা 30টা পিণ্ড, 28টা না 30টা পিণ্ড করতে হবে, ঠিক আছে, পিণ্ড রাখতে হবে ওই আলু সিদ্ধ ভাতের। আর আমার একটা কাঁকড়া আর মুরগি লাগবে, আর তার সাথে 81টা ময়ূরের পালক আমি নিয়ে আসবো। তো আমি ওর বাড়িতে গেছি, আমি দেখেছি এসব ওর বাড়িতে রয়েছে, ওর বাড়িতে প্রচুর জিনিস আছে, ঠিক আছে, 81টা মুরগির ময়ূরের পালক বল, বিড়ালের লোম বল, বিভিন্ন প্রাণীর নখ চুল এসব থাকে, এগুলো ওদের সাধনার জন্য লাগে এবং এগুলো ওদের কাছে মজুদ থাকে, এগুলো আমি দেখেছি ওর বাড়িতে গিয়ে নিজে চোখে। হ্যাঁ, ইভেন ওর জানিস মানে ঘরে কেউ থাকে, আমি ধর গেলাম কখনো, ও ঢোকার আগে না এরকম করবে, মানে কাউকে একটা জানান দিয়ে দিল যে তুমি, মানে কাউকে তুমি ভয় দেখিও না, কিছু করো না, তুমি সামনে থাকলে সরে যাও, আমরা ঢুকলাম, বসে স্বাভাবিকভাবে গল্প করলাম, আবার যখন বেরোচ্ছে দরজা টেনে দিয়ে বেরিয়ে চলে এলো, এরকম। তো আমি সব কিছুর এক্সপ্লেনেশন জিজ্ঞাসা করি না, অতটা অতিরিক্ত কৌতূহল নিজে ভয় পাই বলে দেখাই না, কিন্তু আমি বুঝতে অনেক কিছু পাই এর। কিন্তু ওর বাড়িটার মধ্যে অসম্ভব গুড একটা ভাইবস আছে, প্রচণ্ড একটা পজিটিভিটি আছে, সেটা কিন্তু আমি ফিল করতে পারি না, নেগেটিভ কিন্তু কিছু নয় ওটা, কিন্তু আমি সাধারণত বলে নেগেটিভ না, আমি কোনো নেগেটিভিটি ফিল করিনি। অবশ্য সাধনা করে তো সেই ক্ষেত্রে হয়তো পজিটিভিটি, সাধনার ক্ষেত্রে একটা অদ্ভুত রকম পজিটিভ ভাইবসই পেয়েছি আমি। কিন্তু ওর কাছে তন্ত্র সাধনা বিষয়ক নানান রকমের জিনিসপত্র কিন্তু আছে এবং সেগুলো আমাকে দেখিয়েছে, অ্যান্ড আই এনজয় ইট। ওকে, আমার বেশ ভালোই লেগেছে সেটা দেখতে। তো এইবার ও এলো, বললো এগুলো সব একটা ডেট টাইম কনফার্ম করলো যে আপনারা এগুলো সমস্ত ইন্তজাম করবেন, আমরা আসবো, এসে যা প্রসিডিওর ফলো করার করবো। তো ও যায়, বলে আমি ওই ময়ূরের পালক দিয়ে আগে পুরো বাড়িটাকে ভালো করে ঝাড়িয়ে পুরো বাড়িটাকে বন্ধ করে, বাড়ি বন্ধ করে এবার ও যজ্ঞে বসে।
ওর পুরো কাজটাই হচ্ছে চ্যান্টিংয়ের ওপরে। হ্যাঁ, ও যতগুলো কেস স্টাডির কথা আমাকে বলে সবটাই কিন্তু চ্যান্ট করে করে। ধর কোনো সময় আর ও বলিতে বিশ্বাস করে না, আর একটা কথা, ও বলিতে বিশ্বাস করে না, ও কিন্তু ছেড়ে দেয়। যেগুলোর মধ্যেই ধর কবজা করে না, ওরা কি করে, এই যে মাছ, শোল মাছ বলে বা মুরগি, এই যে কাঁকড়া, ও যে এইগুলো প্রাণীগুলোকে আনায় তাদের মধ্যে সোলগুলোকে আবদ্ধ করে, তো করে অনেকে আছে বলি দিয়ে দেয়, ও কিন্তু কখনো বলি দেয় না, ও কিন্তু ওদেরকে আবার ছেড়ে দেয়। কিন্তু এমন ও এমনভাবেই ছাড়ে যে তারা আর কখনো ফিরে আসবে এইভাবে। তো এবার বলে টানা 2-2.5 ঘন্টা ধরে ও কন্টিনিউ চ্যান্ট করে গেছে করতে করতে আস্তে আস্তে, মানে অ্যাকর্ডিং টু হার, যে ওই বড় যে মুরগিটা আছে, মুরগিটার মধ্যে যে মাদার সোলটা ছিল সেটা ক্যাপচার হয়, যে কাঁকড়াটা ছিল তার, সেটাকে আমরা যদি বেবি সোল কনসিডার করি, দিয়ে দুটোকেও বেঁধে ছেড়ে দেয়। দুটো যখন ছেড়ে দেওয়া হলো, মানে তিরবির করে পুরো বাড়িতে গোল গোল ঘুরতে ঘুরতে সারা বাড়ি ছুটতে শুরু করলো। এটা নাকি সবার সামনেই ঘটেছে। যখন প্রসিডিউরগুলো হয় না, অনেকেই আছে খুব কিউরিয়াস, তারাও দেখতে আসে, সবাই দেখে বাড়ির লোকেরা। আর ওই মায়াদেবী বসে বসে উনানে আলু সিদ্ধ ভাত করে ওরকম 30টা উনি পিণ্ড মতন করে রাখেন। তো এইবার আরও যখন চ্যান্ট করছে, আস্তে আস্তে মুরগি আর কাঁকড়াটা ওই যে তীব্রভাবে দৌড়ে বেড়াচ্ছিল, তারা কোথাও গিয়ে শান্ত হয়, এলো। এবার এসে ওরা ঠুকরে খেতে শুরু করলো। ঠিক আছে, একটা একটা করে পিণ্ড খেতে শুরু করলো মুরগিটা, 1, 2 করতে করতে, কাউন্ট করতে করতে, যখন 27th নাম্বারটা খেয়ে ও 28তে মুভ করতে যাবে, তখন দেখা যাচ্ছে ও 28টা আর খেতে পারছে না। তার মানে ও মন্ত্র বলে 28 নম্বর পিণ্ডটাকে কোনোভাবে এমনভাবে প্রোটেক্ট করেছে, মানে মুরগিটা কাছে যাচ্ছে কিন্তু আর মুখ দিয়ে ঠোকরাতে পারছে না। বুঝতে পারছিস? প্রোটেকশন দিয়ে দিয়েছে। মুরগিটা যাচ্ছে, অনেক ট্রাই করছে, কিচ্ছুতেই পারছে না, করতে করতে যখন পারলো না, ও 29 চলে গেল। 29 তার 30th যেটা ছিল, ওই দুটোকে এনগলফ করলো, বাট 28টা স্কিপ হয়ে গেল। বলে যে কোনো সোলের যে মকসদটা থাকে, একবার সেটাকে ব্রেক করতে পারলে তারা টোটালি ব্যর্থ হয়ে যায়, আর ওরা পারবে না। মানে এটা এরকম নয় যে 29 ইয়ার যখন হবে তখন আবার আর পারবে না করতে। হ্যাঁ, কার্স ব্রেকিং বলে এটাকে, মানে এটা ওই কার্সটা ওইখানেই ব্রেক করে গেল। ঠিক আছে, মানে অভিশাপটা কিন্তু ওখানে খণ্ড হলো। এই অভিশাপটা যেহেতু ব্যর্থ হয়ে গেল, মানে ও যেহেতু পারলো না ওটা করতে, তো যার জন্য ও আর ফার্দার আর পারবে না। ওই 30টা খেয়ে তারপরে ওদেরকে বললো, মানে ওই বলেছিল, ইনস্ট্রাক্ট করেছিল ওদের বাড়ির কাউকে, যে ওকে দূরে কোথাও একটা ছেড়ে দিয়ে আসতে, হ্যাঁ, মুরগিটা আর কাঁকড়াটাকে আলাদা করে দিয়ে দূরে কোথাও ছেড়ে দিতে। তো ওরা ওইখানে গিয়ে দূরে কোথাও ওর ইনস্ট্রাকশন ওয়াইজ ছেড়ে দিয়ে চলে আসে, এবং বলে যে ওই যে ও 28টাতে যে প্রোটেকশনটা দিয়েছিল, যার জন্য ওটা খেতে পারলো না, তো ও যে ব্যর্থ হয়ে গেছে, ওর এদের ফ্যামিলির ওপর যে অভিশাপটা ছিল সেটাও ব্যর্থ হয়ে গেল, সেটা আর মানে প্রতিফলিত হবে না, বা সেটা আর ফ্রুটফুল হবে না। সো তারপরেও উনি ভালো করে বাড়িটা বাঁধান, ওকে ভালো করে প্রোটেকশন দেন, দেহ বন্ধন দিয়ে দেয়, তুমি খুব সাবধানে থাকবে, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট, যে 27তে ইউ উইল বি ফাইন, এবং তোমার 18তে খুব ভালোভাবে বিয়েটা হোক, তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। তো চলে আসে। এবার তার কিছুদিন পরে, মানে যখন 17th এসে, সবার তো বুকের মধ্যে ধকপক করছে যে কি হয়, বাট ফর্চুনেটলি সেদিনটা ওর ভালোভাবেই কেটেছে। 18তে ধুমধাম করে রবির বড় করে বিয়েও হয়ে গেছে, অ্যান্ড এখন ও ভালো হ্যাপি ম্যারিড লাইফ লিড করছে। তবে বিয়ের 3 দিনের মাথায় একটা ঘটনা ঘটেছিল, ওদের বাড়ির ছাদে প্রচুর মুরগির পালক দেখা গেছিল পড়ে রয়েছে। আচ্ছা, বিয়ের 3 দিনের মাথায় ওদের বাড়ির ছাদটাতে প্রচুর এমনি খোলা পালক মুরগির, যে বড় মুরগিটাকে ওরা নিয়ে এসেছিল না, ওই যেটা মানে ধরো একটা গায়ের তো কালার থাকে না মুরগির, ধর ব্ল্যাক থাকে বা হোয়াইট থাকে, হোয়াট এভার, তো ওরা যেরকম মুরগির শেডটা নিয়ে এসেছিল, সেই মুরগিটাকে ওরা আইডেন্টিফাই করতে পারে, সেই মুরগির প্রচুর পালকগুলো স্ক্যাটার্ড হয়ে ছাদের মধ্যে পড়েছিল। সো এটা পরে ওরা আবার ওকে ডাকে যে কি করব এই ব্যাপারটা কি, তো ও আবার ওখান থেকে আমাকে ভিডিও কলও করেছে, আমাকে বলছে দেখ এটা দেখ, আমাকে তুই কেন দেখাস এসব, আমি দেখতে ইন্টারেস্টেড নই, আমি দেখবো না। বলছে না তুই দেখ, তোর ভয় কাটাতে হবে। তা ও আবার আমাকে দেখাচ্ছে, তো ও আবার দেখালো যে ওগুলোকে ও মানে ওই মন্ত্র বলে তুলে ওগুলোকে পরিষ্কার করে ও পুড়িয়ে জ্বালিয়ে দিল, যা করা, যাতে আর কোনো ফার্দার কিছু, তখন ও কনফার্মেশন দিল, যেটা কিন্তু কনফার্মেশন যে আর কিছু হবে না, হয়তো সেই জিনিসটা মারা গেছে, যা হয়েছে, আমার মুরগিটা হয়তো মরে গেছে। কিন্তু এই যে অনেকে আমাকে কিন্তু জিজ্ঞেস করে যে এই মুরগিগুলোকে যদি কেউ ধরে খায়, বা অনেকে বলে যে এই মাছগুলোকে যে ধরো এরকমভাবে কোনো সোলকে ক্যাপচার করে জলে ফেলে দেওয়া হচ্ছে, এরা কিন্তু কখনো আর ধরা পড়ে না।
এটা অনেকে এই প্রশ্নটা আমাকে করেছে লাইভেও যে দিদি এই মাছগুলোকে ধরো কেউ ধরলে এবার খেলো, তাহলে কি আবার তাকে ভূতে পজেস করবে? ইটস নট লাইক দ্যাট, এরা কিন্তু কখনোই ধরা পড়বে না, ঠিক আছে? তো এটা অনেকে ক্লারিফিকেশন চাই, দ্যাটস ইট। তো এটা একটা খুব ইন্টারেস্টিং কেস স্টাডি ছিল যেটা ও করেছিল, 28 বছরের একটা অভিশাপ। তো তোর কেমন লাগলো জানি না? আমার তো খুবই ভালো লাগলো। সত্যি কথা বলতে সবাই ওই পজেসের গল্প বলে বা এরকম টাইপের গল্প বলে, আর তুমি আমাকে কালকেই যেমনি বলেছিলে যে আমি ওরকম বলবো না, একটু ডিফারেন্ট আমি চেষ্টা করব। তো সত্যি মানে আনএক্সপেক্টেড একটা ঘটনা। আমার সত্যি খুব ভালো লাগলো, ওরও হয়তো ভালো লেগেছে। এটা আমার অডিয়েন্সও খুব এনজয় করেছিল, হোপফুলি তোরও অডিয়েন্সরা ভালো এনজয় হ্যাঁ, করবে। ভালো লেগেছে, একটু অন্যরকম। একটু অন্যরকম। আর আরেকটা কথা, আমি সবসময় আমি খুব ডিসক্লেমার দিয়ে কথা বলতে ভালোবাসি ভাই, তাতে কি হয় নিজের ক্ল্যারিটি থাকে, রাইট? তো আমি সবসময় বলি, যখন আপনারা ভূতের গল্প শুনতে আসছেন, যে কোনো চ্যানেলেই আসছেন, আপনারা জাস্ট এন্টারটেইন হতে আসছেন, ঠিক আছে? সেখানে ভূত সত্যি মিথ্যে এসবের কোনো মানেই দাঁড়ায় না। একটা গল্পই হয়, সেটা ফুল এন্টারটেনমেন্ট, এনজয় করুন। মানো ইয়া না মানো তোমার ওপরে। যারা বলবে আজকে তান্ত্রিক যারা, গুণিন যারা, তাদের কাছে এগুলো জাস্টিফাইড হয়, ঘটে। আমরা যারা হয়তো এমনি যারা মানে শুনতে ভালোবাসি, এনজয় করছি, আর যদি একেবারেই বিশ্বাস না থাকে তাহলে এই চ্যানেলগুলো অ্যাভয়েড করে যাওয়া ভালো। আর ভয় পেতে ভালোবাসি, মেইনলি হচ্ছে মানুষ ভয় পেতে আসে। হ্যাঁ, ভয় পেতে ভালোবাসে। তোমার কেমন লাগলো প্রথম পডকাস্ট আমাদের সাথে? খুব ভালো, আই এনজয়। আমি গল্প বলতে ভালোবাসি, আর একটা ফ্রেন্ডলি জোনে কাজ করতে ডেফিনেটলি ভালো লাগে। খুব কনভিনিয়েন্ট একটা জোন অফার করেছিস তোরা আমাকে, আমি বেশ মজা করে এনজয় করে গল্প বলছি, তো খুব ভালো লেগেছে। আমরা প্রথম এপিসোডটা এখানেই শেষ করি, তোমার সাথে আরেকটা এপিসোড আমরা রেকর্ড করব, দেখা যাক কেমন রেসপন্স আসে এই এপিসোডটা। একদম, ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ।